গল্পের প্রথমেই আমরা দেখতে পাই একটা বাড়িতে একজন ছেলে ও তার পরিবার মিলে বিয়ের সম্বন্ধ নিয়ে পাত্রীকে দেখতে এসেছে। পাত্রীর নাম দিশা রায়। সবে মাস্টার শেষ করেছে। তারপর তাদের বাড়ি থেকে সম্বন্ধ দেখা শুরু হয়, আর সেই জন্য পাত্রপক্ষ দিশাকে দেখতে এসেছে। পাত্রের নাম কৃষ্ণেন্দু চ্যাটার্জি, পেশায় একজন চাকরিজীবী। পাত্র একটা প্রাইভেট সেক্টরে ভালো কাজ করে, ভালো মাইনে পায়। কৃষ্ণেন্দু এসে তার বাবা মায়ের সাথে মেয়ে দেখে। সঙ্গে ছিল তার বোন মিশকা। তাদের দুই পরিবারের মধ্যে কথাবার্তা হচ্ছে। কৃষ্ণেন্দু বেশ খানিকক্ষণ তার হবু বউয়ের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। এমন সময় পাত্রীর মা পাত্রীকে নিয়ে এলো বসার ঘরে। পাত্রী বসে লজ্জায় মাথা নিচু করে সোফায় বসে রইল। এদিকে কৃষ্ণেন্দু মাথা নিচু করে বসেছিল। তাদের দুজনের এমন কাণ্ড দেখে কৃষ্ণেন্দুর বোন মিশকা বলে উঠে, দা ভাই, তোর তো দেখছি লজ্জায় আটখানা হয়ে যাবার মতন অবস্থা। ছেলেদেরও যে এতটা লজ্জা থাকে তা আমি তোকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। চোখ তুলে একবার তোর হবু বউ আর আমাদের বৌদি ভাইয়ের দিকে তাকা, দেখ তোর পছন্দ হয় কি না। তারপর তো বাকি কথা বাবা মা বলবে। বোনের এমন কথা শুনে কৃষ্ণেন্দু ভারী লজ্জায় পড়ে যায়। তাও কৃষ্ণেন্দু এবার রাগি রাগি চোখ করে বোনের দিকে তাকিয়ে পাত্রীর দিকে দেখল, আর পাত্রীকে দেখেই খুব অবাক হলো। এমন সময় অপর পাশ থেকে পাত্রীও কৃষ্ণেন্দুকে দেখে আরেক দফা অবাক হলো, আর দিশা মুখ ফসকেই বলে উঠল, আপনি? কৃষ্ণেন্দুর মা পাত্রীর কথা শুনে খুব অবাক হয়, আর সাথে দুই বাড়ির লোকজনও। আর তখন কৃষ্ণেন্দুর মা বিমলা দেবী বলে উঠে, কি রে কৃষ্ণ, তুই কি দিশাকে চিনিস? কৃষ্ণেন্দু কি বলবে বুঝতে পারল না, তাও সে বলে উঠল, হ্যাঁ মা, চিনি। বিমলা দেবী তখন অবাক হয়ে বলে উঠল, কিভাবে চিনিস আর কোথায় দেখা হয়েছিল? তখন কৃষ্ণেন্দু নিজেকে স্বাভাবিক করে নিল আর বলে উঠল, আসলে মা, তোমার মনে আছে কিনা জানি না, তবে সুরেশ কাকুর ছেলের বিয়েতেই আমি দিশাকে দেখেছিলাম, আর সেখানে আমাদের মধ্যে টুকটাক কথাবার্তা হয়েছিল। তবে তারপর আর হয়নি। তখন থেকে আমি দিশাকে অল্প অল্প চিনি। তবে আজ এখানে দেখে খুবই অবাক হলাম, তাই দুজনে একসাথে চমকে গিয়েছিলাম। বিমলা দেবীর ছেলের কথা শুনে বলে উঠল, তাই নাকি? আরে কৃষ্ণ, তোকে তো বলাই হয়নি। আমরাও তো তোর সুরেশ কাকুর ছেলের বিয়েতে দিশাকে দেখে পছন্দ হয়েছিল। তারপর দিশার বাবা মায়ের সাথেও কথা হয়েছিল। তারপর তো তোর সুরেশ কাকুর কাছে দিশার বাড়ির ঠিকানা নিয়ে দিশাকে দেখতে চলে এলাম। তবে একদিকে ভালোই হয়েছে, আগে থেকেই তোরা দুজন দুজনকে চিনিস, তাহলে খুব ভালোই হয়েছে। দুজনের মধ্যে আগে থেকেই চেনা জানা আছে, মনে হয় বিয়েতে আর আপত্তির কোনো কারণ থাকবে না। মায়ের মুখে এমন কথা শুনে কৃষ্ণেন্দু একটু লজ্জা পেল, আর অপরদিকে দিশাও লজ্জায় আর কোনো কথাই বলতে পারল না। তারপর দুই বাড়ির লোকজন মিলে কৃষ্ণেন্দু আর দিশাকে একটা ঘরে কথা বলার জন্য যেতে বলল। বাড়ির লোকেদের কথা শুনে কৃষ্ণেন্দু আর দিশা দুজনই কথা বলতে একটা ঘরে যায়। সেই ঘরে গিয়ে দুজন দুটো চেয়ারে বেশ কিছুক্ষণ বসে থাকে। কেউ কোনো কথা বলছিল না, তাই প্রথমে কৃষ্ণেন্দু প্রথম কথাটা বলেই উঠল, তুমি কেমন আছো দিশা? ভালো আছো? সেদিনের পর তো আর তোমার সাথে কোনোভাবে যোগাযোগ করা হয়নি। তোমার পড়াশোনা কেমন চলছে? আমার মনে হয় তোমার রেজাল্ট আউট হয়ে গেছে। ভালো হয়েছে নিশ্চয়ই? কৃষ্ণেন্দুর কথা শুনে দিশা আমতা আমতা করে বলে উঠল, হ্যাঁ, ভালো রেজাল্ট হয়েছে। আচ্ছা বেশ, তাহলে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে পারি? যদি কিছু মনে না করো। কেন মনে করব, আপনি বলতে পারেন। আচ্ছা, তাহলে আমি বলছিলাম যে তোমার এই বিয়েতে কোনো আপত্তি নেই তো? মানে তুমি কাউকে পছন্দ করো বা ভালোবাসো, এরকম কেউ আছে তোমার জীবনে? যদি থেকে থাকে তাহলে বলতে পারো, আমি বাড়ির লোকের সাথে কথা বলে নেব। সেদিক দিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব। কৃষ্ণেন্দুর এমন কথা শুনে দিশার মুখে হাসি নিয়ে বলে উঠল, না না, তেমন কোনো ব্যাপার নেই। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই, আপনাকে কিছু বলতে হবে না। আমি বিয়েতে রাজি আছি। দিশার মুখের কথা শুনে কৃষ্ণেন্দু খুবই খুশি হয় আর বলে উঠে, তাহলে তো আর কোনো অসুবিধে নেই। বাড়ি থেকে যে পরিমাণ আমাকে চাপ দিচ্ছে, তাতে আমার মনে হয় বাবা মা এই মাসের মধ্যেই হয়তো বিয়ের ডেট ঠিক করবে। এতে তোমার কোনো আপত্তি নেই তো? দিশা কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, আমার কোনো আপত্তি নেই।
এরপর বেশ কিছুক্ষণ তারা কথাবার্তা বলে ঘর থেকে বেরিয়ে এলো। তাদের মুখে হাসি দেখে বাড়ির লোকজন বুঝতে পারল তাদের বিয়ের কোনো আপত্তি নেই। সেই মতে বিয়ের দিন ঠিক করা হলো। তাই কৃষ্ণেন্দু ঠিক যেমন বলেছিল 1 মাসের মধ্যে দিশা আর কৃষ্ণেন্দুর বিয়ের দিন ঠিকঠাক করা হলো। এই 1 মাসের মধ্যে দিশা আর কৃষ্ণেন্দু দুজনেই দুজনকে অনেকটা চিনেছে জেনেছে। বিয়ের আর কিছুদিন বাকি আছে। বিয়ের দিন ঠিক হওয়ার পর থেকেই দুজনের ফোনে প্রায় সবসময় কথা বলতো। নিজেদের পছন্দ অপছন্দগুলো তারা দুজনেই এখন খুব ভালো করেই জেনে গেছে। বিয়ের ঠিক কিছুদিন আগে কৃষ্ণেন্দু দিশাকে ফোন করে বলে, দিশা, আজ তুমি একটু আমার সাথে বেরোতে পারবে? কৃষ্ণেন্দুর কথা শুনে দিশা বলে উঠল, কিন্তু বাড়িতে কি বলবো? বিয়ের আগে এমন একা আমাকে তোমার সাথে দেখা করতে যেতে দিবে না। তাও একবার চেষ্টা করো। বিয়ের আগে আমি একবার তোমার সাথে দেখা করতে চাই। প্লিজ দেখো না যদি আসতে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মায়ের সাথে কথা বলে নিচ্ছি। তুমি তোমার মাকে ফোনটা দাও, আমি কথা বলতে চাই। দিশা বুঝতে পারলো কৃষ্ণেন্দু এমনিতে ছাড়বে না। তাই দিশা তার ফোনটা তার মায়ের কাছে নিয়ে গেল। তারপর দিশা তার মায়ের দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলে উঠল, মা, কৃষ্ণেন্দু ফোন করেছে, তোমার সাথে কথা বলতে চায়। হবু জামাই কথা বলতে চায়। কথাটা শুনে দিশা দেবী খুব চিন্তিত হয়ে ফোনটা কানে নিয়ে বলে উঠল, কি হয়েছে বাবা, কোনো অসুবিধা? আশা দেবীর কাপো কাপো গলার কথা শুনে কৃষ্ণেন্দু বুঝতে পারল যে দিশার মা হয়তো ভয় পেয়েছে এমন করে হঠাৎ কথা বলতে চাওয়ার জন্য। সেজন্য বুঝতে পেরে কৃষ্ণেন্দু অল্প একটু হেসে বলে ওঠে, না না কাকিমা, তেমন কোনো অসুবিধে নেই। আসলে বিয়ের আগে আমি দিশাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যেতে চাইছিলাম, কিন্তু দিশা যেতে রাজি হচ্ছে না। তাই এখন যদি আপনি দিশাকে বলেন তাহলে দিশা আমার সাথে যেতে পারে। বেশি দূরে যাব না, এই কাছে পেটেই যাব। ঘন্টা 2-এর মধ্যেই ফিরে আসব। প্লিজ কাকিমা, আপনি একটু দিশাকে বুঝিয়ে বলুন। হবু জামাইয়ের এমন আবদার শুনে আশা দেবী আর কিছু বলতে পারল না। তাই অনিচ্ছা সত্ত্বেও আশা দেবী বলে উঠল, আচ্ছা ঠিক আছে বাবা, আমি দিশাকে পাঠিয়ে দিচ্ছি। তবে বেশি সময় না, 2 ঘন্টার মধ্যে দিশাকে বাড়িতে দিয়ে যাবে। আসলে দিশার বাবা খবরটা শুনতে পেলে খুব রাগ করবে। হবু শাশুড়ির কথা শুনে বেশ খুশি হয় কৃষ্ণেন্দু আর বলে উঠল, ঠিক আছে কাকিমা, আমি আমার কথা মতো দিশাকে 2 ঘন্টার মধ্যেই বাড়িতে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। এর কিছুক্ষণ বাদে কৃষ্ণেন্দু এসে দিশাকে সাথে নিয়ে যায় নিজের বাইকে বসিয়ে। ঘরের ভিতর থেকে আশা দেবী সবটা দেখলো। ওদিকে কৃষ্ণেন্দু দিশাকে নিয়ে সামনে একটা পার্কে আসলো ঘুরতে। বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকার পর কৃষ্ণেন্দু দিশাকে বলে উঠল, দিশা, এটা আমাদের বিয়ের আগে প্রথম ও শেষ ঘোরা। তারপর আমাদের বিয়ে হয়ে যাবে। একসাথে আমাদের অনেকটা পথ চলতে হবে। তুমি থাকবে তো আমার পাশে আজীবন? কৃষ্ণেন্দুর কথা শুনে দিশা কি বলবে বুঝতে পারল না। চুপ করে কৃষ্ণেন্দুর মুখের দিকে তাকিয়ে রইল। এমন সময় কৃষ্ণেন্দু বলে উঠল, দিশা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে নতুন জীবন শুরু করার আগে আমার বিষয়ে সব কিছু জেনে নেওয়া উচিত তোমার। তাই আমি আজ তোমাকে একটা কথা বলতে এসেছি। কথাটা শুনে দিশা একটু অবাক হলো, কিন্তু তাও দিশা বলে উঠল, হ্যাঁ বলো। আসলে দিশা, আমি একটি মেয়েকে ভালোবাসতাম বলাটা হয়তো ভুল হবে, হয়তো এখনও ভালোবাসি। তাকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব। কথাটা শুনে দিশা বলে উঠল, এত যখন ভালোবাসো তাহলে তো তুমি ওকে বিয়ে করতে পারো। কথাটা শুনে কৃষ্ণেন্দু বলে উঠল, তার কোনোদিনই সম্ভব না, কারণ আমি তাকে হারিয়ে ফেলেছি। মানে? আমি জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে, কারণ তার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। কিন্তু কেন নেই সে কথা আমি বলবো তোমায়। আসলে আজ থেকে 3 বছর আগে এক রং নাম্বারে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। তারপর প্রায় দিন আমাদের মধ্যে কথা হতো। ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়, তারপর ভালোবাসা। তবে তার সাথে কথা বলার সময় আমি বা সে কেউই কাউকে কোনোদিনও দেখিনি। তাই আমি আজও জানি না সে কেমন দেখতে। এইভাবেই আমরা ভালোবাসতে থাকি। আমরা ঠিক করেছিলাম যেদিন আমরা দুজনে দেখা করব সেদিনই আমরা দুজন দুজনকে দেখব, তার আগে না। এরপর আমরা একদিন দেখা করার কথা ঠিক করি। কথা মতো সে যে আসবে সে কথাও আমাকে দিয়েছিল। সেই কথা মতো
আমাদের একটা কফি হাউসে দেখা করার কথা হয়েছিল, কিন্তু সেদিনই সেই কফি হাউসে আগুন লেগে যায় আর আমি তাকে হারিয়ে ফেলি। আমি অনেক খোঁজ খবর নিয়েছিলাম, কিন্তু তার খোঁজ পাইনি। তাকে কতবার ফোন করেছি, কিন্তু তার ফোন প্রতিবারই বন্ধ বলতো। এরপর আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। দিন দিন যেন আমি পাগল হয়ে উঠেছিলাম। এই নিয়ে আমার চিকিৎসা হয়েছে। তারপর 6 মাস চিকিৎসার পর আমি সুস্থ হয়ে যাই, কিন্তু আমি তাকে ভুলতে পারিনি। আর তারপরই আমি তোমাকে দেখি। তোমাকে দেখে আমার ভালো লাগে, কিন্তু বিয়ের কথা ভাবিনি। তারপর বাবা মা তোমাকে আমার জন্য ঠিক করে, কিন্তু আমি সে কথা জানতাম না। তোমার বাড়িতে গিয়ে তোমাকে দেখে আমি অবাক হয়ে যাই। তারপর দেখো কেমন করে আমাদের ভাগ্য একে অপরের সাথে জুড়ে দিয়েছে। সত্যি ভগবানের মায়া বোঝা ভারী দায়। আমার আগামী জীবনটা আমি তোমার সাথেই কাটাতে চাই। তুমি কি আমাকে ভালোবাসতে পারবে না? দিশা তখনও চুপ করে থাকে। তখন তাদের পাশ দিয়ে একটা ফুল বিক্রেতা ফুলের ঝুড়ি নিয়ে যেতে থাকলো। কৃষ্ণেন্দু দৌড়ে গিয়ে এক ঝাঁক গোলাপ ফুল নিয়ে এসে দিশার হাতে দিয়ে বলে উঠল, দিশা, এই ফুলগুলো আমি তোমায় দিলাম। আমি চাই তুমি যে কোনো পরিস্থিতিতে আমার পাশে সারা জীবন থেকে যাও। কৃষ্ণেন্দু কথাটা শুনে দিশা মুখে একটু হাসি নিয়েই বলে উঠল, তবে আমি চেষ্টা করব তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসার। দিশার কথা শুনে কৃষ্ণেন্দুর মুখে একটা চওড়া হাসি ফুটে উঠল। তারপর আরও কিছুক্ষণ সময় পার করে কৃষ্ণেন্দু তার কথা মতন 2 ঘন্টার মধ্যে দিশাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে যায়। আশা দেবী কৃষ্ণেন্দুকে বাড়িতে আসতে বললে কৃষ্ণেন্দু আবার পরে আসবো বলে চলে যায়। আশা দেবী তাই আর কৃষ্ণেন্দুকে জোর করলো না। এর কিছুদিন পর কৃষ্ণেন্দু আর দিশার বিয়ে হয়ে যায়। কৃষ্ণেন্দু দিশাকে তার ভালোবাসায় মুড়িয়ে রাখে। দিশা কিছু মুখ ফুটে চাওয়ার আগে কৃষ্ণেন্দু সেটা দিশার সামনে হাজির করত। বিয়ের 15 দিনের মাথায় কৃষ্ণেন্দু আর দিশা পাহাড়ে হানিমুনে যায়। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এরই মাঝে কৃষ্ণেন্দুর অফিস থেকে একদিন ফোন আসে। আর সেই ফোনে কৃষ্ণেন্দু শুনে যে তার নাকি প্রমোশন হয়েছে। সে কথা শুনে কৃষ্ণেন্দু সহ দিশা খুব খুশি হয়। সাথে কৃষ্ণেন্দুর বাবা মা বোন সবাই খুব খুশি হয়। প্রমোশন হওয়ার জন্য কৃষ্ণেন্দুকে অনেক কাজ করতে হয়। অনেক সময় কৃষ্ণেন্দু ঠিক সময় বাড়িতে আসতেও পারত না, দিশাকে সময় দিতেও পারত না। কৃষ্ণেন্দু বুঝতে পারে সেটা। তাই একদিন অনেক রাতে অফিস থেকে ফিরে দেখে যে দিশা ঘুমিয়ে পড়েছে। তাই কৃষ্ণেন্দুকে দিশা মাথার কাছে বসিয়ে দিয়ে মাথায় হাত রেখে বলে উঠল, সরি দিশা, আমি তোমাকে সময় দিতে পারছি না, কিছু মনে করো না। একটা অনেক বড় প্রজেক্ট আছে, ওটা শেষ হলেই আমি তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যাব, কথা দিলাম। নিজের মনে কৃষ্ণেন্দু কথাগুলো বলার সময় দিশা নিজের মাথা কারোর হাত অনুভব করে চোখ খুলে তাকিয়ে দেখে কৃষ্ণেন্দু। তাই ঘুম থেকে উঠে বসে। কৃষ্ণেন্দু তা দেখে দিশাকে উঠতে মানা করে, কিন্তু তাও দিশা উঠে বসে। তখন কৃষ্ণেন্দু বলে উঠে, দিশা, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে একেবারেই সময় দিতে পারছি না। কৃষ্ণেন্দুর কথা শুনে দিশার মুখে হাসি ফুটল। না না, ঠিক আছে, তুমি তোমার কাজ শেষ করো, আমি মন খারাপ করিনি। দিশা মুখে যতই বলুক যে সে কিছু মনে করছে না, কিন্তু কৃষ্ণেন্দু দিশার মুখ দেখে বুঝতে পারে যে দিশা মনে মনে ভারী দুঃখ কষ্ট জমা করে রেখেছে। কিন্তু এতে কৃষ্ণেন্দুর কিছুই করার নেই। তাই আবার কৃষ্ণেন্দু দিশাকে নিজের কাছে ডেকে বলে উঠল, শোনো দিশা, কোম্পানির এই ডিলটা ফাইনাল হয়ে গেলে আমি আর তুমি ঘুরতে যাব। কথাটি শুনেই দিশা চোখ মুখ আনন্দে জলজল করে উঠল। আর ঘুরতে যাওয়ার আনন্দে দিশা মুখে বলে উঠল, সত্যি বলছো তুমি? দিশার আনন্দ দেখে কৃষ্ণেন্দু দিশার গাল টেনে বলে উঠল, একদম খাঁটি কথা। কৃষ্ণেন্দুর কথা শুনে দিশা একেবারেই ঝাঁপিয়ে পড়ল কৃষ্ণেন্দুর বুকে। তাই দেখে পরম আনন্দে কৃষ্ণেন্দু দিশাকে তার বাহু ধরে আবদ্ধ করল। এরপর দিশা অপেক্ষা করতে থাকে কখন কৃষ্ণেন্দু অফিস থেকে ছুটি পাবে, তাহলেই তারা দুজন ঘুরতে যাবে। এমনই একদিন কৃষ্ণেন্দুর হাতে 2টো টিকিট নিয়ে দিশার হাতে ধরিয়ে দিল। আর টিকিট দেখে দিশার মুখে হাসি ফুটে উঠল। কৃষ্ণেন্দু দিশার মুখের হাসি দেখে বলে উঠল, যাও, নিজের সব জিনিস গুছিয়ে নাও, কাল বাদ দিয়ে পরের দিন আমরা ঘুরতে যাব।
কৃষ্ণেন্দুর কথা শুনে দিশার মুখে একটা চড়া হাসি ফুটিয়ে নিজের ঘরে চলে গেল। এরপর যথারীতি দিশা সব কিছু জিনিস গুছিয়ে নিয়েছে। 2 দিন কেটে গিয়েছে। পরের দিন বিকালে ফ্লাইটে বের হবে তারা। সেই জন্যই কৃষ্ণেন্দু অফিস যায়নি, ঘরেই ছিল। এমন সময় হঠাৎ করেই কৃষ্ণেন্দুর ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে অফিসের বসের নাম দেখে কৃষ্ণেন্দু তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে অফিসের বস বলে উঠল, কৃষিন্দু, তুমি কোথায় আছো? স্যারের গলা শুনে কৃষ্ণেন্দু খুব চিন্তিত মনে হলো, কিন্তু তারপরেও কৃষ্ণেন্দু নিজেকে স্বাভাবিক রেখে বলে উঠল, কি হয়েছে স্যার? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কিছু অসুবিধা হয়েছে? কৃষ্ণেন্দুর গলা পেয়ে অফিসের বস বলে উঠল, বলছিলাম কৃষিন্দু, তুমি কি বেরিয়ে পড়েছো? না স্যার, আমাদের তো বিকেলে ফ্লাইট আছে। কৃষ্ণেন্দুর কথাটি শুনে যেন অফিসের স্যার হাঁপ ছেড়ে বাঁচল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলে উঠল, কৃষিন্দু, তোমাকে এখন অফিসে খুব দরকার। একটা জরুরি মিটিং এসে পড়েছে, আর আমার বিশ্বাস তুমি সেটা করতে পারবে। আর এই মিটিংয়ে যদি আমরা ভালোভাবে ইনভেস্টরদের বোঝাতে পারি, তাহলে একটা বড় ডিল আমরা পাবো। তাহলে আর আমাদের পিছনে ফিরে তাকাতে হবে না। তাই তোমাকে আসতেই হবে। কিন্তু স্যার, আজ আমরা ঘুরতে যাচ্ছি, এখন কিভাবে সম্ভব? সে তো বিকেলে যাবে, মিটিংটা তো দুপুরে হবে। আর মিটিং শেষ হওয়ার পর আমি আমার গাড়ি করে তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, কথা দিলাম। স্যারের কথা শুনে কৃষ্ণেন্দু আর কিছু বলতেও পারল না। ফোনটা কেটে রেখেছে। অমনি দিশা তার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে কৃষ্ণেন্দু বলে উঠে, বলছিলাম কি দিশা, স্যার আমাকে ফোন করেছিল, একটা জরুরি কাজ এসে পড়েছে। তুমি কিছু চিন্তা করো না, আমি তাড়াতাড়ি কাজটা মিটিয়ে বিকেলের আগেই ফিরে আসব। কৃষ্ণেন্দুর কথা শুনে দিশার মুখে হাসিটা চলে গেল, আর তখন মুখ গোমড়া করে বলে উঠল, কৃষ্ণেন্দু, আমরা আজ ঘুরতে যেতে পারবো তো? কৃষ্ণেন্দু দিশার মনের কথা বুঝতে পারল। তাও আশ্বাস দিয়ে কৃষ্ণেন্দু বলে উঠল, আমি ফিরে আসবো বিকেলের আগেই, তুমি নিজে তৈরি হয়ে থেকো, আমি আসছি। এই বলে কৃষ্ণেন্দু বাড়ি থেকে বেরিয়ে যায়। দিশা মুখটা গোমড়া করেই বসে রইল। তাও মনের মধ্যে কিছুটা আশা রাখলো যে কৃষ্ণেন্দু বিকেলের আগে বাড়ি ফিরে আসবে। এরপর কৃষ্ণেন্দু অফিসে পৌঁছায় এবং মিটিং শুরু হতে হতে দুপুর গড়িয়ে যায়। ঘড়ির দিকে বারবার তাকিয়ে কৃষ্ণেন্দু দেখতে থাকে, কিন্তু মিটিং আর শেষ হয় না। ওইদিকে দিশা ঘরে বসে থেকে আস্তে আস্তে সময়টা পেরিয়ে যেতে দেখে। একটা সময় ফ্লাইটের সময় পেরিয়ে গেলে দিশা মন খারাপ করে বসে থাকে। বেশ অনেকটা সময় পর কৃষ্ণেন্দু বাড়ি ফিরে এলে বিমলা দেবী জানায় যে, আজ বৌমা ঘর থেকেও বের হয়নি, খাবারও খায়নি। তুই যা তো, দেখ কেমন আছে। মায়ের কথা শুনে কৃষ্ণেন্দু কাঁধের ব্যাগ সোফাতে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি নিজের রুমের দিকে যায়। রুমের কাছে এসে দরজা নক করতেই বুঝতে পারে দরজার ভেতর থেকে লাগানো। বেশ কয়েকবার ডাকার পরে দিশা যখন দরজা খুলেনি, তখন কৃষ্ণেন্দু দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করতে চাইল। একটা সময় দিশা দরজা খুলে দেয়। দিশাকে দেখে কৃষ্ণেন্দু বুঝতে পারে যে দিশা অনেক কেঁদেছে। সেটা বুঝতে পেরে কৃষ্ণেন্দু তার বাড়ির সবাইকে যেতে বলে, আর বলে, মা, আমি সামলে নেব, তোমরা আর চিন্তা করো না। ছেলের কথা শুনে বিমলা দেবী ঘরের বাইরে চলে গেল। বুঝতে পারলো এখন কৃষ্ণেন্দু আর দিশাকে আলাদা ছেড়ে দেওয়াটাই ভালো। কৃষ্ণেন্দু ঘরের মধ্যে প্রবেশ করে দেখলো দিশা সমস্ত জামা কাপড়ের ব্যাগ থেকে বের করে আলমারিতে তুলে রেখেছে। কৃষ্ণেন্দু সেই সব দেখে কিছু বলতে যাবে, এমন সময় দিশা বিছানায় পাশ ফিরিয়ে ঘুমিয়ে পড়ে। কৃষ্ণেন্দুর সাথে একটিও কথা বলল না। কৃষ্ণেন্দু দিশার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু দিশা কোনো কথা বলেনি। তাই কৃষ্ণেন্দু আর কোনো কথা না বলে হাত মুখ ধুয়ে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গিয়ে দেখলো তাদের জন্য খাবার রাখা আছে। বিমলা দেবীর কাছে শুনলো যে দিশা কিছু খাবার খায়নি, তাই কৃষ্ণেন্দু নিজের হাতে খাবার নিয়ে ঘরে গিয়ে দিশাকে তুলে আসলো। কারণ কৃষ্ণেন্দু জানে যে দিশা ঘুমায়নি, আর খালি পেটে দিশার ঘুমও আসবে না। তাই দিশাকে তুলে এক প্রকার জোর করেই কৃষ্ণেন্দু দিশাকে তুলে খাবার খাইয়ে দিতে লাগলো। এমন সময় কৃষ্ণেন্দু বলে উঠল, আমাকে ক্ষমা করে দিও দিশা, আমি অনেক চেষ্টা করলাম আসার জন্য, কিন্তু মিটিংটাই শেষ হলো না। আমি পরের বার তোমাকে নিয়ে যাব। কৃষ্ণেন্দুর কথা শুনে দিশা রেগে বলে উঠল, এ কথা তোমার না বললেও আমার মনে হয় ভালো হবে, কারণ তুমি তোমার কথা রাখতে পারবে না। তাই অকারণে আমার মনে মিথ্যে স্বপ্ন না দেখানোই ভালো হয়।
এটা আমার কষ্টটা কম হবে আর আমার স্বপ্নটা ভাঙবে না। দিশার কথা শুনে কৃষ্ণেন্দু বুঝতে পারল দিশা খুবই কষ্ট পেয়েছে। মাথা নিচু করে বসে রইল কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দু চুপ করে বসে থাকতে দেখে দিশা আবার মুখ ফিরিয়ে ঘুমিয়ে পড়ল। তখন আর কৃষ্ণেন্দু আর কোনো কথা বলল না, কারণ আসলেই তো সে কথা দিয়ে কথা রাখতে পারেনি। এরপর কৃষ্ণেন্দুও দিশার পাশে ঘুমিয়ে পড়ল। এরপর থেকে কৃষ্ণেন্দু আবার তার কাজে অনেকটাই ব্যস্ত হয়ে পড়ে। সেই কোন সকালে কৃষ্ণেন্দু বেরিয়ে যায় আর ফিরে আসে বেশ অনেক রাতে। এভাবেই তাদের দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। নিজেদের একাকিত্ব কাটানোর জন্য দিশা বেশিরভাগ সময় মোবাইল নিয়েই পড়ে থাকতো। এরপর থেকে দিশা বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে টাইম কাটানো শুরু করে, রিলস বানায়, ফটো পোস্ট করে। এইসব করেই দিশা তার একাকিত্ব সময় পার করতে থাকে। এমনই একদিন একটা ছেলে দিশাকে মেসেজ করে তার রিলসের প্রশংসা করে, দিশার সৌন্দর্যের প্রশংসা করে। এরপর ছেলেটার কথাগুলো দিশার খুব ভালো লাগে। এভাবে তাদের মধ্যে কথাবার্তা হতে থাকে। আস্তে আস্তে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়। এরপর ফোন নাম্বার আদান প্রদান হয়। আর এদিকে দিশা আর কৃষ্ণেন্দুর মধ্যে অনেকটাই দূরত্ব তৈরি হয়। ভালোবাসার সম্পর্কে ঝামেলায় পরিণত হতে থাকে। মাঝে মাঝে কৃষ্ণেন্দু ঘুম থেকে উঠে দেখতো দিশা মোবাইল নিয়ে যেন কি করেই যাচ্ছে, হয়তো কিছু লিখছে। আর মাঝে মাঝে হেসে উঠত। কৃষ্ণেন্দুর ব্যাপারটা ঠিক লাগলো না। এমন ঘটনা প্রায় দিনই হতে লাগলো। কৃষ্ণেন্দু একবার জিজ্ঞেস করলে দিশা ব্যাপারটা এড়িয়ে যায়। এভাবেই চলতে লাগলো তাদের দুজনের জীবন। তারপর একদিন দিশার অনুপস্থিতিতে দিশার ফোনটা বেজে উঠল। কৃষ্ণেন্দু ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কোনো ছেলের কথা শুনে কৃষ্ণেন্দু জিজ্ঞেস করে, কে বলছেন আপনি? ফোনের মধ্যে কোনো ছেলের গলার স্বর শুনে ওপাশের ছেলেটি আর কোনো উত্তর দেয় না, চুপ করে থাকে। তখন জোর গলায় কৃষ্ণেন্দু চিৎকার করতে থাকে। দিশা বাথরুম থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসে। আর এসেই কৃষ্ণেন্দুর হাতে নিজের ফোনটা দেখে এক প্রকার ছিনিয়ে নেয়। আর ফোনটা দেখেই দিশা কানে নিয়ে বলে উঠল, আমি তোমাকে পরে ফোন করব। দিশার কথা শুনে কৃষ্ণেন্দু খুব রেগে যায় আর দিশাকে জিজ্ঞেস করে, কে ফোন করেছিল তোমাকে? কে হয় তোমার ছেলেটা? দিশা তখন চুপ করে থাকে। দিশাকে চুপ করে থাকতে দেখে কৃষ্ণেন্দু আবারও জিজ্ঞেস করে, কে ছেলেটা? দিশা তখন বলে উঠল, আমার বন্ধু হয়। দিশার কথা শুনে কৃষ্ণেন্দু বলে উঠল, কীরকম বন্ধু তোমার? তোমার বন্ধু আমার সাথে কোনো কথা বললো না কেন? চুপ করেছিল? কতদিনের পরিচয় তোমাদের? হঠাৎ কৃষ্ণেন্দুর মুখে এমন কথা শুনে দিশা কি বলবে ভেবে পেল না, তাই আমতা আমতা করে বলে উঠল, না আসলে ওই আর কি। পরিষ্কার করে বলো, এত হেয়ালি না করে। তখন দিশা বলে উঠল, বেশি দিনের না, এই তো অল্প দিনের। কৃষ্ণেন্দুর দিশার কথা শুনে বলে উঠল, অল্প দিনের মানে কত দিনের? আর কিভাবে তোমাদের পরিচয় হয়েছে সেটা আমাকে একটু বলবে? ফেসবুক থেকে আমাদের পরিচয় হয়েছে। ফেসবুক থেকে যদি পরিচয় হয়েই থাকে, তাহলে তোমার ফোন নাম্বার কিভাবে জোগাড় করলো সেটা একটু আমাকে বলবে? দিশা তখন কি বলবে বুঝতে পারল না, তাই চুপ করে রইল। দিশা এভাবেই চুপ করে থাকতে কৃষ্ণেন্দু আবার রেগে যেতে থাকে। তখন কৃষ্ণেন্দু দিশার দুই হাতের বাহু শক্ত করে ধরে ঝাঁকিয়ে বলে ওঠে, তুমি কি আমাকে বলবে নাকি বলবে না? দিশা দেখে যে কৃষ্ণেন্দু খুব রেগে গেছে, তাই বলল, আমি নাম্বার দিয়েছি। কেন? এমনি। তা কিভাবে তোমার সাথে যোগাযোগ হলো? আসলে আমি কদিন আগে একটা ছবি পোস্ট করেছিলাম ফেসবুকে, আমার নিজেরই ছবি। আর তাতেই সে আমাকে খুব সুন্দর কমেন্ট করেছিল। তারপর মেসেঞ্জারে মেসেজ করেছিল। সেই থেকে আমাদের মাঝে 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 কথা হতো। এইভাবেই একদিন নাম্বার চাই, আমি দিয়ে দিই। দিশার কথা শুনে কৃষ্ণেন্দু আর কিছু বলল না, ঘর থেকে রেগে বেরিয়ে গেল। কৃষ্ণেন্দু বেরিয়ে যেতে আবার সেই ছেলে দিশাকে ফোন করে, আর তাতে দিশা সব ঘটনা ছেলেটিকে বলল। সে হেসে উড়িয়ে দেয় আর তারপর নানা মজায় কথা বলে এবং দিশার মন ভালো করতে থাকে। ছেলেটির কথা শুনে দিশা ভুলেই যায় যে কৃষ্ণেন্দু রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে। একটিবারও দিশা কৃষ্ণেন্দুকে ফোনও করে না। সেটা দেখে কৃষ্ণেন্দু আবারও খুব রেগে যায়। শেষে আর কোনো রাস্তা না পেয়ে অনেকটা রাতেই বাড়িতে ফিরে আসে, আর এসেই দেখে দিশা খাওয়া দাওয়া করে দিব্যি ঘুমিয়ে পড়েছে। সেটা দেখে কৃষ্ণেন্দুর কষ্ট হলো, কিন্তু সেটা দিশাকে বলল না। সেই রাতেই কৃষ্ণেন্দু না খেয়ে ঘুমিয়ে যায়। দিশা একবার উঠেও কৃষ্ণেন্দুর কোনো খবর নিল না। বিছানায় শুয়ে শুয়ে কৃষ্ণেন্দু মনে মনে ভাবতে লাগলো,
তবে কি দিশা আমার থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে? কিন্তু এমনটা তো হতে দেওয়া যাবে না। এইসব কথা ভেবে নিয়ে কৃষ্ণেন্দু স্থির করলো কাল সকালেই দিশার সাথে কথা বলবে। এইসব ভেবে কৃষ্ণেন্দু ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে কৃষ্ণেন্দু দিশাকে ঘরে দেখতে না পেয়ে বিমলা দেবীকে দিশার কথা জিজ্ঞেস করলো। বিমলা দেবী জানায়, কেন রে? দিশা তো আমাকে বলে গেল তার কোন বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছে। অনেকদিন তার সাথে দেখা হয় না। তার বান্ধবী বাইরে থাকে, বাপের বাড়ি এসেছে ঘুরতে, তাই সে বান্ধবীর সাথে দেখা করতে গেছে। দুপুরের মধ্যে বাড়ি ফিরে আসবে। কেন, তোকে কিছু বলে যায়নি? মায়ের কথা শুনে কৃষ্ণেন্দু চিন্তায় পড়ে গেল। তখন বিমলা দেবী কৃষ্ণেন্দুকে ভাবনায় দেখে কৃষ্ণেন্দুকে ডেকে বলে উঠল। কিরে, তোকে কিছু বলে যায়নি বৌমা? কৃষ্ণেন্দু তখন তার মাকে বুঝাতে না দিয়ে মুখে অল্প একটু হাসি ফুটিয়ে বলে উঠল, না, আসলে বলেছিল, আমি ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি। আজ আমার অফিস ছুটি আছে, আমি একটু পরে খাবার খাবো। বিমলা দেবী ছেলের কথা শুনে বলে উঠল। ঠিক আছে তাহলে। এবার কৃষ্ণেন্দু নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে বিছানায় বসে নিজের মনেই বলতে লাগলো, দিশা, তোমার কি হয়েছে? তুমি এমন কেন করছো? তুমি আমাকে একটিবারও বলে গেলে না। তোমার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছ, সে কথা আমাকে বললে আমি কি তোমায় মানা করতাম? কী সব হচ্ছে? তুমি কি আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাচ্ছ? এইসব কথা কৃষ্ণেন্দু বিছানায় বসে বসে ভাবছিল। আর তারপর সব ভাবনা মাথা থেকে ঝেড়ে বাদ দিয়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেল। বাথরুমে যাওয়ার পরে কৃষ্ণেন্দুর ফোন বারে বারে বাজতে থাকে, কিন্তু বাথরুমে থাকার জন্য ফোন রিসিভ করতে পারে না। বাথরুম থেকে তাই তাড়াতাড়ি করে বেরিয়ে এসে ফোনটা হাতে নিয়ে দেখলো কৃষ্ণেন্দুর খুব চেনা এক বন্ধু তাকে ফোন করেছে। বেশ অনেক দিন পরেই সেই বন্ধু কৃষ্ণেন্দুকে ফোন করেছে দেখে কৃষ্ণেন্দু কিছুটা অবাক হলো, কিন্তু তারপরে মুখে একটা হাসি ফুটিয়ে ফোনটা রিসিভ করতেই তার সেই বন্ধু বলে উঠল, কি রে কৃষ্ণেন্দু, আজ তোর বউ একা একাই রেস্টুরেন্টে বসে আছে? কৃষ্ণেন্দু খবরটা শুনে বলে উঠল, হ্যাঁ, আসলে দিশার এক বান্ধবী বাইরে থেকে সে বাপের বাড়ি এসেছে, হয়তো তার সাথেই দেখা করতে রেস্টুরেন্টে গেছে। কিন্তু কৃষ্ণেন্দুর বন্ধু তখন অবাক হয়ে বলে উঠল, বান্ধবী? কিন্তু রেস্টুরেন্টে তোর বউয়ের সাথে তার বান্ধবীকে তো দেখতে পাচ্ছি না, একটা ছেলে আছে। কথাটা শুনে কৃষ্ণেন্দু খুব অবাক হলো আর বলল, কী সব বাজে বাজে বকছিস? তোর ভুল হচ্ছে কোথাও। বাড়িতে দিশা বলে গেছে তো, দিশা তার বান্ধবীর সাথে দেখা করতে গেছে। তুই ঠিকঠাক দেখছিস তো? তখনই সেই বন্ধু কৃষ্ণেন্দুকে বলে উঠল, আমার কি চোখে সমস্যা আছে বলে তোর মনে হয়? আমি তোর বউকে চিনি না, জানি না? আমি তো চিনি, আর তাই আমি তোকে বলছি। আচ্ছা, যদি বিশ্বাস না হচ্ছে আমি তোকে একটা ছবি দিচ্ছি। তারপর কৃষ্ণেন্দুর বন্ধু দিশার আর সেই ছেলেটার একটা ছবি তুলে কৃষ্ণেন্দুর ফোনে পাঠিয়ে দেয়। কৃষ্ণেন্দু ছবিটা দেখে মাথা গরম করে ফেলে আর চুপ করে বসে থাকে। তখন ফোনের ওপাশ থেকে সেই বন্ধু বারে বারে কৃষ্ণেন্দুকে হ্যালো হ্যালো করতে থাকে, কিন্তু কৃষ্ণেন্দুর কোনো জবাব দেয় না। তাই কৃষ্ণেন্দুর বন্ধু ফোনটা কেটে দেয়। হাতে ফোনটা নিয়ে কৃষ্ণেন্দু বারবার ছবিটা দেখতে থাকে, আর সেখানে দেখতে পায় কৃষ্ণেন্দু দিশা একটা চেয়ারে বসে আছে, তার ঠিক সামনে একটা ছেলে বসে আছে। ছেলেটার মুখটা দেখা যাচ্ছে না, তবে তারা বসে হেসে হেসে গল্প করছে। এইটুকু ছবিটাতে দেখেই কৃষ্ণেন্দু খুব ভালো করেই বুঝতে পারলো। তারপর দিশা বাড়িতে ফিরে এলে কৃষ্ণেন্দু আর দিশার মধ্যে ঝামেলা শুরু হয়। এইভাবেই প্রতিদিন তাদের মধ্যে কোনো না কোনো ঝামেলা হতেই থাকে। দিশা একটু একটু করে অবহেলা করা শুরু করে কৃষ্ণেন্দুকে। প্রায় দিনই দিশা বাড়ির মধ্যে মিথ্যা বলে সেই ছেলের সাথে দেখা করতে যায়। তারা দুজনে অনেকটা টাইম কাটায়। কৃষ্ণেন্দু এইসব জেনেও কিছু বলতে পারে না। এভাবেই কৃষ্ণেন্দু অনেকটাই ভেঙে পড়ে, কাজে ঠিক মতন মনোযোগও দিতে পারে না। তাই প্রায় দিন কৃষ্ণেন্দু কাজ ভুল করত। এমন ভুল করতেই থাকে কৃষ্ণেন্দু। অফিসে স্যার কৃষ্ণেন্দুকে মন দিয়ে কাজ করতে বলে, কিন্তু কৃষ্ণেন্দু মন দিয়ে কাজ করতেই পারত না। এমনই একদিন কাজের মারাত্মক ভুল করার জন্য কোম্পানির অনেক টাকা ক্ষতি হয়ে যায়, আর তার জন্য অফিসের স্যার কৃষ্ণেন্দুর চাকরিটা কেড়ে নেয়। কৃষ্ণেন্দুর চাকরি চলে যায়। এদিকে সেই কথা কৃষ্ণেন্দু বাড়িতে জানায় না, এমনিতেই চলতে থাকে। কিন্তু কিছুদিন পরে যখন সংসার খরচের জন্য বাড়িতে টাকা চায়, কৃষ্ণেন্দু দিতে পারে না। আর তখনই দিশাও কিছু টাকা খোঁজে।
সেটাও কৃষ্ণেন্দু দিতে পারে না। এরই মাঝে কৃষ্ণেন্দু অন্য জায়গায় চাকরির খোঁজ করতে থাকে, কিন্তু এরকম বছরের মাঝখানে কোনো অফিসে কোনো ভ্যাকেন্সি সে পায় না কোথাও। বাড়িতেও দিশা টাকা দেওয়ার জন্য চাপ দিলে কৃষ্ণেন্দু জানায় যে আমার কাছে কোনো টাকা নেই, কারণ আমার চাকরিটা চলে গেছে। তবে আমি চাকরির ব্যবস্থা করছি, কিন্তু এখনও কোনো চাকরির খোঁজ পাইনি। কথাটা শুনে দিশা খুব রেগে যায়, আর রেগে বলতে লাগলো, কি, তোমার চাকরি নেই? তাহলে এখন আমার খরচ কে বহন করবে? আমি এত কিছু জানি না। তুমি যেখান থেকে পারো আমার হাত খরচের টাকা চাই, আর সেটা দিতেই হবে তোমাকে। এই কথাগুলো বলেই দিশা হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। কৃষ্ণেন্দু দিশার ব্যবহার আচরণ দেখে বুঝতে পারল যে দিশা পাল্টে গেছে। তারপর মাঝে মাঝে দিশা কারোর সাথে ফোনে লুকিয়ে কথা বলে, হেসে হেসে মেসেজ করে, মিথ্যা কথা বলে কোথাও লুকিয়ে কারোর সাথে দেখা করতে যায়। এই সব চলতেই থাকে। অন্যদিকে চাকরি জোগাড় করতে না পারলে সংসারে খরচ দিতে পারে না কৃষ্ণেন্দু। তাতে কৃষ্ণেন্দুর মা বিমলা দেবীও কৃষ্ণেন্দুকে চাপ দিতে থাকে। মাঝে মাঝেই বিরক্ত হয়ে বিমলা দেবীও কৃষ্ণেন্দুকে কিছু কড়া কড়া কথা শুনিয়ে দেয়। এরপর থেকে কৃষ্ণেন্দু বুঝতে পারে যে তার ফ্যামিলিতে তাকে অবহেলা করছে। সেই অবহেলা দিন দিন বাড়তে থাকে। এরপর একদিন বাড়িতে অশান্তির যখন চরম লেভেলে পৌঁছে যায়, তখন কৃষ্ণেন্দু দিশার এত অত্যাচার অবহেলা সহ্য করতে না পেরে ঘর ছেড়েই চলে যায়। চলে যাওয়ার আগে কিছু জামা কাপড় নেওয়ার জন্য নিজের আলমারি খুললে কৃষ্ণেন্দু একটা অনেক দিনের পুরনো ফোন দেখে। কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যায়, আর তখন কৃষ্ণেন্দু অতীতের কিছু কথা মনে পড়ে যায়। আর সেই সব কথা মনে পড়তেই কৃষ্ণেন্দু মনে মনে বলে উঠল, এই সব কিছু হচ্ছে তোমার জন্য শ্রেয়া। আমার জীবনটা এমনভাবে ছন্নছাড়া করে দিয়ে তুমি হয়তো খুব ভালো আছো। ঠিক আছে, তুমি যেখানেই আছো ভালো থেকো। তোমাকে ভালোবেসেছিলাম, তাই তোমার ক্ষতি কোনোদিনও চাইবো না। এই ফোনটা আমি আর ব্যবহার করি না, কারণ এই ফোনে আমি আর তোমার গলা শুনতে পাই না। এই সব কথাগুলো মনে করি কৃষ্ণেন্দু আর আলমারি থেকে কোনো জামা কাপড় না নিয়েই সেই পুরনো ফোনটি নিজের পকেটে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আপনারা ভাবছেন যে কৃষ্ণেন্দুর বউয়ের নাম তো দিশা, তাহলে ওই শ্রেয়াকে জানতে হলে তো আপনাদেরকে সম্পূর্ণ গল্পটা মন দিয়েই শুনতে হবে। শ্রেয়াকে আর তার সাথে কৃষ্ণেন্দুর কী সম্পর্ক, সেই সব কথা জানতে পারবেন গল্পের মাধ্যমেই। তাহলে আবার আমরা গল্পেই ফিরে আসি। এরপর কৃষ্ণেন্দু বাড়ি থেকে নিজের গাড়ি নিয়ে যেতে থাকে, আর রাস্তায় যেতে যেতে কৃষ্ণেন্দু ভাবে, এখন আমি কোথায় যাব? কৃষ্ণেন্দু নিজের মনেই ভাবতে থাকে। আর তখনই কৃষ্ণেন্দুর ফোনটা বেজে ওঠে। সেখানে দেখতে পায় তার অনেক দিনের পুরনো বন্ধু দিব্যেন্দু ফোন করেছে। না চাইতেও মনে অনেক অনিচ্ছা সত্ত্বেও কৃষ্ণেন্দু ফোনটা তুলে নেয়, আর ফোনটা রিসিভ করতেই দিব্যেন্দু বলে উঠল, কিরে, কেমন আছিস? অনেক দিন পর আবার আমাদের কথা হচ্ছে। কৃষ্ণেন্দু কথা বলতে না ইচ্ছে করলেও নিজেকে স্বাভাবিক রেখে বলে ওঠে, ওই আছি যেমন তেমন করে। দিব্যেন্দুর কথাটি শুনে মনটা খারাপ হয়ে গেল, আর বলল, কেন, কি হয়েছে? তোর গলার আওয়াজটা কেমন যেন শোনাচ্ছে। সব কিছু ঠিক আছে তো? কৃষ্ণেন্দু কিছু বলতে চাইল না, কিন্তু শেষ পর্যন্ত দিব্যেন্দুর জোরাজোরিতে কৃষ্ণেন্দু বলে উঠল, আমার চাকরি চলে গেছে, এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কৃষ্ণেন্দুর কথা শুনে দিব্যেন্দু তখন কৃষ্ণেন্দুকে ভরসা দিতে থাকে। আর তখনই দিব্যেন্দু বলে ওঠে, তুই আমার কাছে চলে আয়, আমি তোর একটা ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে দেব। প্রথমে কৃষ্ণেন্দু দিব্যেন্দুর কথায় রাজি হয় না, তবে পরে আরও কোনো উপায় না পেয়ে কৃষ্ণেন্দু রাজি হয়ে যায়। তারপর কৃষ্ণেন্দু পৌঁছায় দিল্লিতে। দিব্যেন্দু কৃষ্ণেন্দুর বেস্ট ফ্রেন্ড। কৃষ্ণেন্দু দিব্যেন্দুর কাছে গিয়ে থাকতে শুরু করে। এরপর বেশ কিছুদিন এভাবে বসে থেকে কৃষ্ণেন্দু মনে মনে ঠিক করে যে এভাবে বসে থাকলে কিছু হবে না, তাকে কিছু একটা কাজ করতেই হবে। তাই দিব্যেন্দুর সাথে কথা বলে কৃষ্ণেন্দু সিদ্ধান্ত নেয় যে কৃষ্ণেন্দু নিজের একটা ব্যবসা শুরু করবে। কৃষ্ণেন্দুর এই সিদ্ধান্তে দিব্যেন্দু কৃষ্ণেন্দুর পাশে থাকলো, এমনকি কোনো সাহায্য পড়লে সেটাও করবে বলে দিব্যেন্দু কথা দেয়। তারপর কৃষ্ণেন্দু ব্যাংকের কিছু জমানো টাকা আর ওর নতুন কেনা 4 চাকা গাড়িটা বিক্রি করে দেয়, যেটা নিয়ে কৃষ্ণেন্দু দিল্লি এসেছিল। সেখান থেকে অনেকগুলো টাকা পায় কৃষ্ণেন্দু। এরপর কৃষ্ণেন্দু দিল্লিতেই একটা বড় ব্যবসা করবে বলে ঠিক করে। সব কিছু কাজ তেমনভাবেই করতে থাকে কৃষ্ণেন্দু। এরই মাঝে একদিন কৃষ্ণেন্দুর বোন মিশকা কৃষ্ণেন্দুকে ফোন করে আর বলে, দাদা, বৌদি ভাই ওর বাপের বাড়ি চলে গেছে, ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে বলেছে। বৌদি ডিভোর্স চায়। কৃষ্ণেন্দু তার বোনের কথা শুনে খুব রেগে যায়, আর কৃষ্ণেন্দু দিশাকে ফোন করে। আর তখন দিশা ফোন রিসিভ করতেই কৃষ্ণেন্দু বলে ওঠে,
এসব তুমি কি শুরু করেছো দিশা? তুমি কি করতে চাও? দিশাও তখন গর্জে উঠে বলে ওঠে, আমি এই বিয়েটা রাখতে চাই না, আমি মুক্তি চাই। আমাকে ডিভোর্স দিয়ে মুক্তি দাও। কিন্তু কেন? দিশা, প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যেই ঝগড়া হয়, তাই বলে কোনো স্বামী স্ত্রী ডিভোর্স চায় না। তুমি ডিভোর্স চাইছো কেন? তখন দিশা সোজা ভাষায় বলে উঠল, আমি এমন কাউকে নিজের জীবনে চাই যার টাকাও থাকবে, আবার আমাকে সময়ও দেবে। দিশার কথা শুনে কৃষ্ণেন্দু বলে উঠল, তাহলে কি তুমি তেমন কাউকে তোমার জীবনে পেয়ে গেছো? দিশা কৃষ্ণেন্দুর কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল। হ্যাঁ, আমি পেয়ে গেছি। তখন কৃষ্ণেন্দু একটু তাচ্ছিল্যর হাসি হেসে বলে উঠল, ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে সেটাই বলো যে তুমি তোমার জীবনে অন্য কাউকে এনেছো, তাই তুমি আমার কাছ থেকে মুক্তি চাইছো। সেটা বড় ব্যাপার না, আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। তবে আক্ষেপ শুধু একটাই যে তুমি আমার বিপদের সময় আমার পাশে থাকলে না। মানুষ চেনা খুবই কঠিন, তবে সময় থাকতে আমি তোমাকে চিনতে পেরেছি, এটাই অনেক। ঠিক আছে, তোমার কোনো চিন্তা নেই। আমি ঠিক সময়ে গিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে আসব। তুমি বিয়ে করো, তোমার যাকে ইচ্ছে তুমি তাকে বিয়ে করে সুখের সংসার করো, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করার ছিল। এতক্ষণ কৃষ্ণেন্দুর কথা শুনে দিশা চুপ করেছিল, তারপর বলে উঠল, হ্যাঁ বলো, কি জিজ্ঞাসা করার আছে তোমার? আসলে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি যাকে নিজের জীবনে তোমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছো, সে নিশ্চয়ই বড় কোনো কিছু চাকরি বাকরি করে বা নিজের কোনো বিজনেস আছে। কৃষ্ণেন্দুর কথা শুনে দিশা বলে উঠল। হ্যাঁ, ও অনেক বড় একটা কোম্পানিতে চাকরি করে। দিশার কথা শুনে কৃষ্ণেন্দুর মনে একটা জেদ তৈরি হয়, আর মনে মনে বলে উঠল, আমিও একদিন নাম্বার 1 বিজনেসম্যান হয়ে দেখাবো, এবং সেটাও খুব জলদি। কথাগুলো মনে মনে বলেই কৃষ্ণেন্দু ফোনটা কেটে দেয়। আর তারপর কৃষ্ণেন্দু নিজের নামে একটা কোম্পানি খোলার ব্যবস্থা করে, যার জন্য 3 মাস টাইম লাগে। এর মাঝেই কৃষ্ণেন্দু বাড়িতে আসে একদিন। তারপর ওদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে গেলে আবারও কৃষ্ণেন্দু দিল্লিতে ফিরে যায়। তারপর একদিন কৃষ্ণেন্দুর এক বন্ধু ফোন করে জানায় যে তার বউয়ের অন্য একটা ছেলের সাথে বিয়ে হয়ে গেছে, আর সেটাও সেই ছেলেটার সাথে, যেই ছেলেটার সাথে দিশা বাড়িতে মিথ্যা বলে দেখা করতে যেত। সব শুনে কৃষ্ণেন্দু অল্প হাসে আর কিছুই বলে না। এইদিকে কৃষ্ণেন্দু এরপর একটা ফ্যাশনেবল ব্র্যান্ডের কোম্পানি ওপেন করে, যেটা কয়েক মাসে সারা দিল্লি সহ গোটা ভারতে ভীষণ নামডাক তৈরি করে। গোটা ভারতের কোম্পানি অনেকগুলো শাখাও, প্রতিটা রাজ্যে, প্রতিটা জেলায়, ছোট থেকে বড় সমস্ত শহর থেকে 2টো করে শাখা খোলা হয়। অনলাইন থেকে শুরু করে অফলাইনের মার্কেট, সব জায়গাতেই তাদের চাহিদা ভরপুর হয়ে ওঠে। দেশের 1 নম্বর ব্র্যান্ডগুলির তালিকায় এই কোম্পানির নাম উঠে আসে। এরই মাঝখানে একদিন নীরব এসে দিশাকে জানায় যে, বলছি শোনো না দিশা, আমার চাকরি বদলি হয়ে গেছে দিল্লিতে, তাই কাল সকালেই দিল্লির জন্য বেরিয়ে যেতে হবে। তুমি আজ রাতের মধ্যে যা যা নেওয়া নিয়ে নাও, কালকেই আমরা দিল্লি যাব। কথাগুলো শুনে দিশা খুব খুশি হয়। তার পরের দিনই নীরব আর দিশা দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। দিল্লিতে অফিসের কলিগদের থাকার জন্য অফিস থেকে তার ব্যবস্থাও করে দিয়েছে। সব কলিগদের জন্যই ফ্লাইটের ব্যবস্থা কোম্পানি করেছে। তাই সেই মতে দিশা আর নীরব কোম্পানির দাওয়াতে সেই ফ্লাইটে এসে উঠেছে। এরপর নীরব কাজ শুরু করে। বেশ কিছুদিন যাওয়ার পর নীরবের কাজ দেখে অফিসের স্যার খুবই খুশি হয় আর নীরবকে খুব বাহবা দেয়। আর তাতে খুশি হয়ে নীরব তার অফিসের স্যারকে নিজের ফ্ল্যাটে নিমন্ত্রণ করে নিজের অ্যানিভার্সারি উপলক্ষে। নীরবের আমন্ত্রণে স্যার আর মানা করতে পারল না, তাই স্যার বলল যে তিনি আসবে নীরবের অ্যানিভার্সারিতে। সে কথা শুনে নীরব খুব খুশি হয় আর বাড়ি গিয়ে নীরব দিশাকে জানায় যে তার অফিসের বস খুবই ভালো আর আজ রাতে ডিনারের জন্য তাদের বাড়িতে আসবে। নীরব সেই মতো দিশাকে ভালো ভালো রান্না করতে বলে দিয়েছে। নীরবের কথা মতন দিশাও অনেক ভালো ভালো খাবার রান্না করে। নীরব বারে বারে বলতেই থাকে, দিশা তুমি তো জানো আমার অফিসের স্যারের বিহেভিয়ার খুব ভালো, তিনি যেন কোনো কিছু কমতি মনে না করে। নীরবের কথা মতো দিশা শুধু ঘাড় নাড়ায়। আর তার কিছুক্ষণ পর নীরবের ফ্ল্যাটের দরজায়
বেলের আওয়াজ হলো। নীরব তড়িঘড়ি করে দরজা খুলে দেয়। সাথে নীরবের পাশে দিশাও দাঁড়িয়েছিল। এমন সময় দরজা খুলে দিশার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে একেবারে চমকে যায়। সে আর কেউ না, দিশার এক্স হাজবেন্ড কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দুকে এভাবে দেখতে পাবে দিশা বিশ্বাসই করতে পারছে না। এটা কিভাবে সম্ভব? দিশা মনে মনে বলে উঠে, এসব কি হচ্ছে? কৃষ্ণেন্দু, নীরবের স্যার? আজ কৃষ্ণেন্দুর টাকা পয়সা সময় কোনো কিছুই অভাব নেই, সব আছে, কিন্তু এটা হলো কেমন করে? এইসব কথা দিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। তখন নীরব দিশাকে তার স্যারকে আপ্যায়ন করতে বলে। ওদিকে কিন্তু দিশাকে দেখে কৃষ্ণেন্দু খুব রাগ করে, কিন্তু মুখে সেটা কৃষ্ণেন্দু প্রকাশ করে না। বেশ কিছু সময় পর দিশা কৃষ্ণেন্দুর সাথে কথা বলার চেষ্টা করলে কৃষ্ণেন্দু সেটা বুঝতে পেরে দিশাকে এড়িয়ে যায়। দিশা কৃষ্ণেন্দুর এমন ব্যবহার দেখে খুব কষ্ট পায়। তখন দিশা তার ভুল বুঝতে পারে, কিন্তু এখন আর দিশার কিছু করার নেই। কৃষ্ণেন্দু তারপর কোনোরকম কিছু খেয়ে বাড়ি চলে যায়। কৃষ্ণেন্দু দিশাকে দেখে মনে মনে বলে ওঠে, যে টাকার জন্য আমাকে ছেড়ে গিয়েছিলে, এখন সেই স্বামীর টাকার 10 গুণ টাকা আমার আছে। আমি যেটা করতে চেয়েছিলাম সেটা করে আমি দেখিয়েছি। এইসব কথাই আমি গাড়িতে বসে যাওয়ার সময় ভাবতে থাকি। আর এমন সময় কেউ একজন গাড়ির সামনে চলে আসে। কোনো রকমে গাড়ি দাঁড় করাই, আর গাড়ি থেকে নেমেই দেখি একটা মেয়ে, যাকে দেখে আমি কিছুক্ষণের জন্য ওখানেই দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর আবার নিজেকে স্বাভাবিক করে রেগে বলে উঠলাম, মরার জন্য কি এই পৃথিবীতে আমার গাড়িটাই পেয়েছিলে? কৃষ্ণেন্দু বেশ কিছুক্ষণ মেয়েটাকে বকাবকি করে এবং মেয়েটা কোনো কথা না বললেও কৃষ্ণেন্দু রেগে আবার গাড়ি নিয়ে চলে যায়। পরের দিন অফিসে কৃষ্ণেন্দুকে তার অ্যাসিস্ট্যান্ট নীল জানায় যে, স্যার, আজ আমাদের কোম্পানিতে একজন নতুন ডিজাইনার মেয়ে জয়েন্ট হবে। কথাটি শুনে কৃষ্ণেন্দু বলে উঠল, আচ্ছা, সেই মেয়েটা এলে আমার অফিসে নিয়ে আসবে। ঠিক আছে স্যার। নীল চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর নীল একটা মেয়েকে নিয়ে কৃষ্ণেন্দুর কেবিনে প্রবেশ করে। আর তারপর সেই মেয়েকে দেখে কৃষ্ণেন্দু একেবারেই অবাক। আর নিজের চেয়ার ছেড়ে উঠে এসে কৃষ্ণেন্দু বলে উঠে, এই মেয়ে, তুমি এখানে কি করছো? মেয়েটি তখন কৃষ্ণেন্দুকে দেখে খুব অবাক হয়, কিন্তু মেয়েটি কোনো কথাই বলছিল না। আর তাতে কৃষ্ণেন্দু ভীষণ রেগে যায়। আর এগিয়ে এসে কৃষ্ণেন্দু মেয়েটিকে জিজ্ঞেস করে, এই মেয়ে, আমি যখনই কোনো কথা বলি তুমি উত্তর দাও না কেন? তোমার অসুবিধাটা কি? নীল কৃষ্ণেন্দুকে দেখে বুঝতে পারলো স্যার রেগে গেছে, কিন্তু কি কারণে রেগে গেল বুঝতে পারলো না। তাই তখন নীল কৃষ্ণেন্দুকে জিজ্ঞেস করে উঠল, স্যার, আপনি ওকে চেনেন? কৃষ্ণেন্দু তখন নীলের দিকে তাকিয়ে বলে উঠল, না, আমি চিনি না। তবে কাল আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল। আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হতে হতে এই মেয়েটা বেঁচেছে, তাই আমি চিনি। কিন্তু এই মেয়ে আমার কোনো কথার উত্তর দেয় না কেন? নীল তখন বলে উঠল, আসলে স্যার, ওর নাম শ্রেয়া। ও মুখে কথা বলতে পারে না। কথাটি শুনে কৃষ্ণেন্দু শ্রেয়ার দিকে তাকিয়ে থাকে। কৃষ্ণেন্দু কি বলবে বুঝতে পারছিল না। তখন শ্রেয়া নিজের হাতের ইশারায় কিছু বলতে চায়, কিন্তু কৃষ্ণেন্দু সেটা বুঝতে পারে না। আর তখন শ্রেয়ার ইশারা করে বলা কথাটি নীল বলতে থাকে, আসলে স্যার, শ্রেয়া বলছে যে কাল ওই জন্যই আপনার সাথে কথার উত্তর দিতে পারেনি, কারণ সে মুখে কথা বলতে পারে না। এই সব শুনে কৃষ্ণেন্দু অবাক হয়। আর তখন কৃষ্ণেন্দু নীলকে বলে উঠে, সে যদি কথাই না বলতে পারে তাহলে এই অবস্থায় সে কিভাবে কাজ করবে? ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট মেয়েটাকে সিলেক্ট করলো কিভাবে? কোনো কাণ্ডজ্ঞান নেই দেখছি। আমি এক্ষুনি তাদের সাথে মিটিং করব। এইভাবে আমি কোম্পানি চালাতে পারি না। কৃষ্ণেন্দুর কথা শুনে নীল কিছু বলতে চাইল, কিন্তু শ্রেয়া তখন আবার ইশারা করে বলে উঠল, এখানে আমি কাজ করতে এসেছি, আমার গলার স্বর শোনাতে নয়। এখানে আমার কাজ দেখে সিলেক্ট করেছে। আর সব থেকে বড় কথা, আপনি তো আর আমাকে কথা বলার জন্য নিশ্চয়ই মাসের শেষে বেতন দেবেন না। আমার কাজ দেখে আমাকে বেতন দেবেন, আমার কথা শুনে কি দেবেন? আমি এইটুকু বলতে পারি, আমি আপনাকে নিরাশ করব না। শ্রেয়ার কথাগুলো শুনে কৃষ্ণেন্দু খুব রেগে যায়, কিন্তু মুখে কিছু বলছে না। ঠিক তখনই কৃষ্ণেন্দু নীলকে জিজ্ঞেস করলো, আচ্ছা নীল, তুমি ওর কথা কিভাবে বুঝতে পারছো? কৃষ্ণেন্দুর কথা শুনে নীল অল্প হেসে বলে উঠল, আসলে স্যার, আমার ভাইও কথা বলতে পারে না, সেও এমনভাবেই কথা বলে, আর তার জন্যই আমি শ্রেয়ার কথা বুঝতে পেরেছি।
এরপর কৃষ্ণেন্দু আর কোনো কথা বলল না। তারপর নীল শ্রেয়াকে নিয়ে শ্রেয়ার টেবিলের দিকে যেতে লাগলো। শ্রেয়ার টেবিল একেবারেই কৃষ্ণেন্দুর কেবিনের সামনে, যেটা দেখে শ্রেয়া আর কৃষ্ণেন্দু দুজনেই মুখ বাঁকিয়ে নেয়। এভাবেই চলতে থাকে শ্রেয়া আর কৃষ্ণেন্দুর জীবন। এমনই একদিন শ্রেয়াকে শায়েস্তা করার জন্য কৃষ্ণেন্দু শ্রেয়াকে অনেক কাজ দেয়, আর সেই কাজগুলো দুদিনের মধ্যে শেষ করার কথাও বলে। আর তার জন্য শ্রেয়া অফিস থেকে কাজ করতে থাকে। বেশ অনেকটাই রাত হয়ে যায়। কৃষ্ণেন্দু অফিসে তার নিজের কাজ করছিল। তার মনে ছিল না যে সে শ্রেয়াকে অনেক কাজ দিয়েছিল। নিজের কাজ মিটিয়ে যখন শ্রেয়ার টেবিলের দিকে তাকায়, তখন দেখতে পায় শ্রেয়ার টেবিলে আলো জ্বলছে। তাই কৃষ্ণেন্দু কোনো শব্দ না করে শ্রেয়ার টেবিলের দিকে গেল। কৃষ্ণেন্দু দেখতে পায় শ্রেয়া কাজ করছে। শ্রেয়াকে কাজ করতে দেখে কৃষ্ণেন্দু অবাক হয়। তখন কৃষ্ণেন্দু শ্রেয়াকে জিজ্ঞেস করে, তুমি এত রাতে অফিসে কি করছো? তারপর শ্রেয়া আবার ইশারা করে কথা বলতে থাকে, কিন্তু কৃষ্ণেন্দু শ্রেয়ার কথা কিছুই বুঝতে পারছিল না। আর সেটা বুঝতে পেরে শ্রেয়া এবার একটা কাগজে লিখে দেয়, আর তারপর সেই কাগজটা কৃষ্ণেন্দুর হাতে ধরিয়ে দেয়। তখন কৃষ্ণেন্দু কাগজটা খুলে পড়তে লাগলো। সেখানে লেখা আছে, আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? কথাটি পড়েই কৃষ্ণেন্দু রাগী চোখে শ্রেয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর সেখানে লেখা আছে, আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? কথাটি পড়েই কৃষ্ণেন্দু রাগী চোখে শ্রেয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর কৃষ্ণেন্দু বলে ওঠে, এই মেয়ে, তুমি আমাকে কি মনে করো? কৃষ্ণেন্দু রেগে যাচ্ছে দেখে শ্রেয়া আবার ইশারা করে বলার চেষ্টা করে যে আগের লেখাটা পড়তে। তাই আবার কৃষ্ণেন্দু কাগজের লেখাটা পড়তে শুরু করলো। সেখানে লেখা আছে, আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? আপনি নিজেই তো আমাকে এতগুলো কাজ দিলেন, তারপর সময় দিলেন 2 দিন। 2 দিনের মধ্যে এত কাজ করা সম্ভব না, কিন্তু তাও আমি চেষ্টা করব। আর তার জন্য আমি আজ অফিসে থেকে কাজটা এগিয়ে রাখব। শ্রেয়ার লেখাটা পড়ে কৃষ্ণেন্দুর খারাপ লাগলো। তখন কৃষ্ণেন্দু মনে মনে বলে উঠল, সত্যি তো 2 দিনের মধ্যে এতগুলো কাজ করা সম্ভব নয়। তাই নিজের মনেই আমার অনুশোচনা হচ্ছে। আর তখন আমি বলে উঠলাম, আচ্ছা অনেক কাজ হয়েছে, এবার বাড়ি যাও, কাল এসে কাজ করবে। কৃষ্ণেন্দুর কথা শুনে শ্রেয়া তখন আবারও কাগজে লিখতে শুরু করলো। তারপর আবার কৃষ্ণেন্দুর হাতে ধরিয়ে দিল। আবার কৃষ্ণেন্দু চিরকুটটা পড়ে উঠল। আমার কাজ শেষ হবে না। লেখাটা পড়ে কৃষ্ণেন্দু বলল, শেষ করতে হবে না, বাড়ি যাও। কৃষ্ণেন্দুর কথা শুনে শ্রেয়া কিছু লিখল না। নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12টা বাজতে যাচ্ছে। এত রাত্রে শ্রেয়ার হোস্টেলের গেট খুলবে না, সেটা মনে করতেই শ্রেয়া আবার চিরকুটে লিখতে শুরু করলো। তারপর চিরকুটটা কৃষ্ণেন্দুর হাতে ধরিয়ে দিল। কৃষ্ণেন্দু পড়তে শুরু করলো, আসলে এখন আর আমি বাড়ি গেলেও রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে। কথাটি পড়েই কৃষ্ণেন্দু বলে উঠল, কেন? শ্রেয়া তখন আবার চিরকুটে লিখে কৃষ্ণেন্দুর হাতে ধরিয়ে দেয়। কৃষ্ণেন্দু আবার পড়তে শুরু করলো, আসলে আমি হোস্টেলে থাকি, সেখানে রাত 12টার পর আর প্রবেশ করতে দেয় না। তাই এখন হোস্টেল গেলেও হোস্টেলের দরজা খুলবে না, সেই আমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে। তারপর কোনো বিপদও হতে পারে। তার থেকে আজ অফিসে থাকলে আমার মনে হয় কোনো বিপদ হবে না। আপনি চিন্তা করবেন না, আমি ঠিক থেকে যেতে পারবো। আপনি বাড়ি চলে যান। কথাটি পড়েই কৃষ্ণেন্দু শ্রেয়ার দিকে তাকিয়ে রইল। তখন শ্রেয়া আবার ইশারা করে কৃষ্ণেন্দুকে চলে যেতে বলল। কৃষ্ণেন্দু তখন আর কোনো কথা না বলে দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। দরজা পেরিয়ে কৃষ্ণেন্দু চলে যাওয়ার পর শ্রেয়া আবার নিজের কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পর শ্রেয়া বুঝতে পারলো তার সামনে কেউ আছে। তাই নিজের কাজ ছেড়ে দিয়ে সামনের দিকে চোখ তুলে তাকাতেই সামনে কৃষ্ণেন্দুকে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রেয়া খুব অবাক হয়। আর তারপর আবার শ্রেয়া ইশারা করে কৃষ্ণেন্দুকে ফিরে আসার কথা জিজ্ঞেস করে। তখন কৃষ্ণেন্দু শ্রেয়ার সামনে এগিয়ে এসে বলে, আসলে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আর এত রাতে আমি আর কোনো গাড়ি পেলাম না। তাই ভাবলাম গাড়িতে না থেকে অফিসের ভিতরে থাকাটাই ঠিক হবে, তাই ফিরে এলাম। কথাটি শুনে শ্রেয়া আর কিছু বলল না, চুপচাপ আবার নিজের চেয়ারে বসে কাজে মনোযোগ দিল। কৃষ্ণেন্দু তখন নিজের কেবিনে চলে যায়, আর সেখানে থেকেই শ্রেয়ার উপর নজর রাখতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর কৃষ্ণেন্দু আবার নিজের কেবিন থেকে বেরিয়ে কোথায় যেন একটা যায়। শ্রেয়া সেটা দেখে, আর তারপর মনে মনে বলে ওঠে, স্যার আবার এত রাতে কোথায় যাচ্ছে কি জানি বাবু, এত ভেবে আমার কাজ নেই, আমি আমার নিজের কাজটা করি। এই বলে শ্রেয়া আবার নিজের কাজে মনোযোগ দেয়।
বেশ মিনিট 10 পরে কৃষ্ণেন্দু শ্রেয়ার টেবিলের সামনে এসে হাজির হয়। তখন শ্রেয়া কৃষ্ণেন্দুকে আবার হাতের ইশারায় জিজ্ঞেস করে কিছু হয়েছে কিনা। তখন কৃষ্ণেন্দু বলে, আমার খুব খিদে পেয়েছিল, তাই আমি খাবার অর্ডার করেছিলাম। কিন্তু তখন আমার মনে পড়লো তুমিও তো সারাদিন অনেক কাজ করেছো, খাওয়ার সময় হয়তো পাওনি, তাই এ নাও খাবার, এটা তুমি খেয়ে নিতে পারো। কথাটি শুনে শ্রেয়া মনে মনে খুবই খুশি হলো। আর শ্রেয়ার খুব খিদেও পেয়েছে, কিন্তু ক্যান্টিন বন্ধ হয়ে গেছে। আর এত রাত্রে কোনো খাবার দোকানও খোলা থাকবে কিনা সেটা মনে করি আর খাবার অর্ডার দেয়নি শ্রেয়া। কিন্তু এখন চোখের সামনে খাবার দেখে শ্রেয়ার খিদেটা যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। তাই মুখে আর কোনো শব্দ না করে কৃষ্ণেন্দুর দেওয়া খাবারের প্যাকেটটা শ্রেয়া নিয়ে নেয়। আর তারপর কৃষ্ণেন্দু নিজের কেবিনে চলে যায়। সেখান থেকে কৃষ্ণেন্দু শ্রেয়াকে দেখতে থাকে। কৃষ্ণেন্দু দেখে শ্রেয়া খুব তৃপ্তি সহকারেই খাবারটা খাচ্ছে। আর যা দেখে কৃষ্ণেন্দু বুঝতে পারলো শ্রেয়ার খুব খিদে পেয়েছিল। শ্রেয়াকে খাবার খেতে দেখে কৃষ্ণেন্দু মনে মনে খুব খুশি হলো। তারপর নিজের খাবার খেয়ে চেয়ারে হেলান দিয়েই বসে রইল। বেশ অনেকটা সময় ওভাবেই বসে থাকতে থাকতে কৃষ্ণেন্দু ওখানেই ঘুমিয়ে পড়ে। শ্রেয়া তখন নিজের কাজ করতে থাকে। একটা সময় কাজ করে শ্রেয়া নিজের টেবিলে ঘুমিয়ে যায়। বেশ অনেকটা রাতে কৃষ্ণেন্দুর ঘুম ভেঙে গেল। শ্রেয়া কেবিনের দিকে তাকিয়ে দেখে বুঝতে পারে শ্রেয়া নিজের চেয়ারে বসে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তা দেখে কৃষ্ণেন্দুর মুখে হাসি ফুটে উঠল, কিন্তু কেন সেটা কৃষ্ণেন্দু জানে না। আর তখন কৃষ্ণেন্দু বলে উঠল, আমি অফিস থেকে চলেই যাচ্ছিলাম, কিন্তু তারপর আমার মনে হলো একটা মেয়েকে একা অফিসে রেখে যাওয়াটা ঠিক হয় না, তাই আমি ফিরে এসেছিলাম। আর তারপর তোমার মুখটা দেখেই বুঝেছিলাম তোমার খুব খিদে পেয়েছে, তাই খাবার অর্ডার করেছিলাম। কিন্তু আমি এইসব তোমার জন্য কেন করলাম সেটাই বুঝতে পারছি না। জানি না কেন তোমায় দেখলে আমার তার কথা মনে পড়ে। সে তো চলে গেছে আমাকে ছেড়ে অনেক দিন আগেই। জানি না সে কোথায় আছে, কেমন আছে, আদৌ ভালো আছে কিনা। তবে আমি চাই সে যেখানেই থাকুক, যার সাথে থাকুক, ভালো থাকুক। তোমার নামটা আজও আমার মনের গভীরে গাঁথা আছে শ্রেয়া। সেদিন তুমি আমার সাথে দেখা করবে বলেছিলে, কিন্তু কেন করনি সেটা আমি আজও জানি না। তারপর তোমার ফোন নাম্বারে কতবার ফোন করেছি, কিন্তু তোমার ফোন সবসময় বন্ধ ছিল। কিভাবে যোগাযোগ করব কিছুই বুঝতে পারিনি। এই ঘটনার পর আমি অনেকটা ভেঙে পড়েছিলাম। নিজের কোনো খেয়ালই ছিল না। হয়তো আমি আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছিলাম। এভাবেই 2 বছর কেটে যায়। আমি তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তারপর আমার জীবনের দিশাকে প্রথম দেখায় আমার ভালো লাগলেও তোমার কথা আমার সারাক্ষণ মনে পড়তো। আমি তো বিয়ে করব না, এ কথা মাকে বলেও দিয়েছিলাম। আমার এমন অবস্থা দেখে মায়ের জোড়াজড়িতে শেষে আমি বিয়েটা করছিলাম। তোমাকে ভুলে অন্য কাউকে নিয়ে সংসার করতে চেয়েছিলাম। কিন্তু দেখো আমার কপালটাই কেমন। হয়তো আমার কপালে সংসার সুখ লেখাই নেই, তাই দিশাও আমাকে ছেড়ে চলে গেছে। তুমি ভালো আছো তো শ্রেয়া? তোমার গলার স্বর শুনতে খুব ইচ্ছে করে আমার। তুমি কেমন দেখতে সেটাও তো আমি জানি না। এখন তোমার কৃষ্ণান্ত অনেক বড় হয়েছে। তার কাছে আজ টাকার কোনো অভাব নেই, কিন্তু যাকে মন থেকে ভালোবেসেছিলাম সেই তুমি আমাকে একা করে দিয়ে কোথায় হারিয়ে গেলে। আমি তো আজও জানি না আমার শ্রেয়া কেমন দেখতে। আমার মনে তোমার প্রতিচ্ছবি তৈরি করে রেখেছিলাম, কিন্তু কৃষ্ণেন্দু আর কথাটি শেষ করতে পারল না। তার আগে কৃষ্ণেন্দুর চোখ পড়ে যায় শ্রেয়ার দিকে। আর শ্রেয়ার দিকে তাকিয়ে কৃষ্ণেন্দু বলে উঠল, কেন জানি না শ্রেয়া, তোমার কথা মনে পড়লে আমার অফিসের এই শ্রেয়ার কথা মনে পড়ে যায়। আমার অফিসের কলিগ এই শ্রেয়ার মুখটা আমার চোখের সামনে তখন ভেসে ওঠে। কেন এমন হয় আমি কিছুই জানি না। তারপর কৃষ্ণেন্দু নিজেকে সামলে নিয়ে মনে মনে বলে উঠল, না, আমি আর এমন কিছু হতে দিতে চাই না। নিজের মনকে আমার সংযত করতে হবে, আর আমি কারোর কাছে ঠকতে চাই না। এইভাবেই দিন যেতে থাকে কৃষ্ণেন্দু শ্রেয়ার থেকে যতটা সম্ভব এড়িয়ে চলে। খুব কম কথা বলে। কাজের প্রয়োজনে যেটুক কথা বলার দরকার ঠিক ততটুকুই বলে। বেশি একটা কথা বলে না শ্রেয়ার সাথে। তবে শ্রেয়াও সেদিকে খুব একটা মাথা ঘামায় না। এরকমই একদিন কৃষ্ণেন্দু দেখতে পায় যে তার গাড়ির ঠিক সামনে শ্রেয়া তার স্কুটি চালিয়ে অফিসের দিকে যাচ্ছে। কৃষ্ণেন্দু অফিসে যাচ্ছে এমন সময় শ্রেয়া রাস্তায় একটা গাড়ি দেখতে পায়, যে গাড়িতে করে রাস্তার বিভিন্ন পশুদের
গাড়িতে বন্দি করে নিয়ে চলে যাচ্ছে। এমনটা দেখে শ্রেয়া সে গাড়ির পেছন পেছন গিয়ে গাড়ির দরজাটা খুলে দেয়, আর খুলে দেওয়ার সাথে সাথেই গাড়ির ভেতরে বন্দি থাকা সমস্ত পশু যেমন কুকুর, বিড়াল, ছাগল ইত্যাদি নামতে থাকে। এই ঘটনা দেখতে থাকে কৃষ্ণেন্দু নিজের গাড়িতে বসেই। দরজা খুলে দেওয়ার সাথে সাথেই সেই পশুরা চলে যায়। ঘটনাটা দেখে শ্রেয়া খুবই খুশি হয়, আর তারপর আবার নিজের স্কুটি নিয়ে অফিসের দিকে রওনা দেয়। এইসব দেখে কৃষ্ণেন্দুর খুবই অবাক হয়। শ্রেয়ার এমন কাজে কৃষ্ণেন্দু খুব খুশি হয়। এরপর কৃষ্ণেন্দু নিজের গাড়ি করেই অফিসে চলে আসে। অফিসে এসেই কৃষ্ণেন্দু দেখে শ্রেয়া নিজের টেবিলে বসে কাজ করছে। তারপর কৃষ্ণেন্দু নিজের কেবিনে গিয়ে শ্রেয়াকে ফোন করে ডাকে। কিছুক্ষণ পর শ্রেয়া দরজায় নক করে, আর তাতে কৃষ্ণেন্দু বলে ওঠে, আসতে পারো। কৃষ্ণেন্দু সম্মতি পেয়ে শ্রেয়া দরজা ঠেলে কৃষ্ণেন্দুর কেবিনে প্রবেশ করে। তারপর কৃষ্ণেন্দুর টেবিলের সামনে এসে শ্রেয়া দাঁড়িয়ে থাকে। তখন কৃষ্ণেন্দু বলে ওঠে, আচ্ছা শ্রেয়া, আজ তোমাকে আমি রাস্তায় দেখলাম একটা গাড়ির দরজা খুলে দিতে, আর দরজা খুলে দিতেই গাড়ির ভেতর থেকে অনেকগুলো পশু বেরিয়ে আসে। আমি কি জানতে পারি তুমি এমনটা কেন করেছিলে? শ্রেয়া তখন কৃষ্ণেন্দুর কথায় খুব অবাক হয়, আর মনে মনে ভাবে, স্যার এসব কথা কিভাবে জানতে পারলো? শ্রেয়ার ভাবনার মধ্যেই কৃষ্ণেন্দু বুঝতে পারল হয়তো শ্রেয়া মনে মনে কিছু একটা ভাবছে। আর তাই কৃষ্ণেন্দু বলে উঠল, আসলে আমি তোমার স্কুটির পিছনে আসছিলাম, তোমাকে এমনটা করতে দেখেছি তাই জিজ্ঞেস করলাম। শ্রেয়া তখন হাতের ইশারা করে কৃষ্ণেন্দুকে বোঝাতে লাগলো। বেশ অনেকদিন শ্রেয়া কাজ করছে কৃষ্ণেন্দুর কাছে, তাই এখন আর শ্রেয়াকে কাগজে লিখে নিজের মনের কথা বোঝাতে হয় না। কৃষ্ণেন্দু এমনিই বুঝতে পারে শ্রেয়ার কথা, তাই শ্রেয়া ইশারায় বলতে লাগলো, আসলে স্যার আপনি খেয়াল করেছেন কি না জানি না, এখন রাস্তায় তেমন আর কুকুর, বিড়াল, ছাগল আমরা দেখতে পাই না। তার সবথেকে বড় কারণ হচ্ছে এইসব পশুদেরকে কিছু পাচারকারীর দল রাস্তা থেকে তুলে নিয়ে চলে যায়, তারপর বাইরে কোথাও বিক্রি করে দেয়। সেটা আমরা কেউ খবর রাখি না, কারণ আমরা মনে করি এসব ঘটনাগুলো আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তবে আমার মনে হয় এই পশুদেরও সমান গুরুত্ব দেওয়াটা উচিত, কারণ এই পশুরাও আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তারাই যদি পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে সেটা আমাদের পরিবেশের ওপর খুব একটা প্রভাব পড়বে না, এমনটা নয়, অনেকটা প্রভাব ফেলতে পারে। তাই আমার মনে হয়েছিল যে তাদেরকে মুক্ত করে দেওয়াটা ঠিক, সেজন্য আমি তাদেরকে মুক্ত করে দিয়েছি। শ্রেয়ার এমন কথা শুনে কৃষ্ণেন্দু আর কোনো কথা বলল না। তারপর শ্রেয়া আবার হাতের ইশারায় জিজ্ঞেস করলো, স্যার আমার কি কোনো কাজ আছে? কৃষ্ণেন্দু তখন নিজের ভাবনার মধ্যেই ডুবেছিল, শ্রেয়ার কথাই শুনতে পাচ্ছিল না। তখন শ্রেয়া আবার জিজ্ঞেস করলো, স্যার আমার কোনো কাজ আছে? তখন কৃষ্ণেন্দু নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে শ্রেয়াকে বলল, আপাতত এখন কোনো কাজ নেই, যদি কোনো দরকার হয় আমি ডেকে নেব, তুমি যাও তোমার নিজের কাজ করতে। এরপর শ্রেয়া আর কোনো কথা না বলে কৃষ্ণেন্দুর কেবিন থেকে বেরিয়ে যায়। শ্রেয়া চলে যেতেই কৃষ্ণেন্দু শ্রেয়ার ভাবনার কথা ভেবে খুব খুশি হয়। এখনও পৃথিবীতে পশু পাখিদের কথা ভাবার জন্য এমন কেউ আছে, সে কথা জেনেই কৃষ্ণেন্দু খুব খুশি হলো। তার খুশির মাত্রা এতটাই ছিল যে তার ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটে উঠল। এরপর আস্তে আস্তে কৃষ্ণেন্দু শ্রেয়াকে তার মনের অজান্তেই কখন যে পছন্দ করে বসে সেটা কৃষ্ণেন্দু নিজেও জানে না। এর কিছুদিন পর শ্রেয়ার ডিজাইন করা জামা সকল ভারতবর্ষের মানুষের কাছে খুব পছন্দ হয়। তাই শ্রেয়ার কাজের জন্য কৃষ্ণেন্দু কোম্পানিতে অনেকগুলো অর্ডারও পায়। কৃষ্ণেন্দু খুব খুশি হয়। এমনই একদিন কৃষ্ণেন্দু নিজের কেবিনে কাজ করার সময় লক্ষ্য করে শ্রেয়ার সাথে কৃষ্ণেন্দুর বন্ধু দিব্যেন্দু কথা বলছে। ব্যাপারটা দেখে কৃষ্ণেন্দুর মোটেও ভালো লাগেনি। তারপর কৃষ্ণেন্দু তখনই নিজের কেবিন থেকে বেরিয়ে শ্রেয়ার টেবিলের সামনে এসে দাঁড়ায়, আর তখন তারা কি কথা বলছে সেসব শোনার চেষ্টা করে। সেই সময় কৃষ্ণেন্দু দিব্যেন্দুর পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রেয়া কিছু বলতে চাইলে কৃষ্ণেন্দু শ্রেয়াকে থামিয়ে দিয়ে বলে উঠল, কী রে দিব্যেন্দু, কখন এলি? আর আমার কেবিনে না গিয়ে এখানে কি কথা বলছিস? দিব্যেন্দু তখন আমতা আমতা করে বলে উঠল, না, আমি তোর কেবিনের দিকে যাচ্ছিলাম, কিন্তু ওনাকে দেখে এখানে একটু দাঁড়িয়ে গেলাম। আচ্ছা চল তোর কেবিনেই যাই। দিব্যেন্দুর কথা শুনে কৃষ্ণেন্দু বলে উঠল, তুই আমার কেবিনে গিয়ে বস, আমি আসছি। কৃষ্ণেন্দুর কথা শুনে দিব্যেন্দু আর ওখানে না দাঁড়িয়ে কৃষ্ণেন্দুর কেবিনের দিকে যেতে লাগলো। তবে যাওয়ার আগে দিব্যেন্দুর পিছনে ফিরে শ্রেয়ার দিকে তাকিয়ে দেখলো, আর সেটা দেখে কৃষ্ণেন্দুর মোটেও ভালো লাগেনি।
দিব্যেন্দুর এমন ব্যবহার দেখে কৃষ্ণেন্দু রেগে মাথায় আগুন জ্বলে যাচ্ছিল, কিন্তু তাও কৃষ্ণেন্দু নিজেকে স্বাভাবিক রেখে শ্রেয়াকে বলে উঠল। তোমার সাথে দিব্যেন্দু কি কথা বলছিল? শ্রেয়া তখন কৃষ্ণেন্দুর কথায় বেশ অবাক হয়, কিন্তু তাও শ্রেয়া কোনো কথা বলল না। কৃষ্ণেন্দু আবার জিজ্ঞেস করলো। আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি তো, দিব্যেন্দু তোমার সাথে কি কথা বলছিল? তখন শ্রেয়া আবার হাতের ইশারায় বলতে শুরু করলো। তেমন কিছুই না। আমার নাম, আমার বাড়িতে কে আছে, আমার বাড়ি কোথায়, এইসব কথাই জিজ্ঞেস করছিল। এসব কথা শুনে কৃষ্ণেন্দুর অনেক রাগ ওঠে। তখন কৃষ্ণেন্দু বলে উঠল। আচ্ছা তাই নাকি? তা তুমি কি তাকে তোমার সব ডিটেলস দিয়ে দিলে? কৃষ্ণেন্দুর এমন কথা শুনে শ্রেয়া আরেক দফা অবাক হয়ে ইশারায় বলে উঠল। আমি ওনার সাথে কোনো কথা বলিনি। এ কথা শুনে কৃষ্ণেন্দু মনে মনে একটু হলেও খুশি হলো, আর রাগটা অল্প পরিমাণের কমে গেল। তারপর কৃষ্ণেন্দু বলল। আচ্ছা ঠিক আছে, বেশি কথা বলার কারোর সাথে কোনো দরকার নেই। তুমি তোমার নিজের কাজ করো, কিছু দরকার হলে আমি তোমাকে ডেকে নেবনি। এরপর কৃষ্ণেন্দু হন করে নিজের কেবিনের ভিতর চলে যায়। ভেতরে গিয়ে কৃষ্ণেন্দু দেখে দিব্যেন্দু চেয়ারে হেলান দিয়ে বেশ খুশি মনে বসে আছে। তার খুশির কারণ কৃষ্ণেন্দু বুঝতে পারল না, তবে দিব্যেন্দুর মুখে হাসি দেখে কৃষ্ণেন্দুর মোটেও ভালো লাগেনি। তাই আবার সে নিজেকে সামলে নিয়ে দিব্যেন্দুর সামনের চেয়ার টেনে বসে বলে উঠল। কি ব্যাপার দিব্যেন্দু, তোকে আজ এত খুশি খুশি লাগছে? কোনো খুশির খবর আছে বুঝি? কথাটা শুনে দিব্যেন্দু আবার হেসে উঠল আর বলল। হ্যাঁ, খুশির তো একটা খবর আছে, যদিও সেটা এখানে আসার আগে ছিল না, তবে এখন মনে হয় খুশির কারণটা আছে। দিব্যেন্দুর কথা শুনে কৃষ্ণেন্দু অবাক হয়ে জিজ্ঞেস করল। আচ্ছা তাই নাকি? তাহলে বলে ফেল, আমিও শুনি। আমার অফিসে এসে তুই কি এমন খুশির কারণ খুঁজে পেয়েছিস? দিব্যেন্দু তখন কিছুটা লজ্জায় মাথা নিচু করে বলে উঠল। আসলে বাবা মা অনেকদিন ধরেই বিয়ের জন্য চাপ দিচ্ছে আমাকে, আর তাই আমি ভাবছি এবার বিয়েটা করে নেব। কথাটা শুনে কৃষ্ণেন্দু অবাক হয়ে জিজ্ঞেস করে বলে উঠল। তা তো কাকু কাকিমা ঠিক কথাই বলেছে, এবার আমারও মনে হয় তোর বিয়েটা করে নেওয়া উচিত। আর তখনই কৃষ্ণেন্দুর এমন কথা শুনে আবার দিব্যেন্দু মুখে একটা চওড়া হাসি ফুটে উঠে বলে উঠল। হ্যাঁ, সেটাই আমি ভাবছি, আর এবার আমি বিয়েটা করে নেব। আমার মনে হয় আমি সেই মেয়েকে খুঁজে পেয়েছি। তাই নাকি? তা কে সেই মেয়ে? তোর অফিসের কলিগ। কৃষ্ণেন্দু তখন আবার আরেক দফা অবাক হয়ে গলাটা ভারী করে বলে উঠল। কে? ওই যে যার সাথে আমি কথা বলছিলাম। এরপর দিব্যেন্দুর কথা শুনে কৃষ্ণেন্দু সম্পূর্ণ ঘটনাটা আন্দাজ করতে পারল, কি কারণে দিব্যেন্দু শ্রেয়ার সাথে কথা বলছিল। শ্রেয়াকে দিব্যেন্দু পছন্দ। এ কথা শুনে কৃষ্ণেন্দুর চোখ লাল হয়ে যায়। নিজের রাগ কোনো মতন সংযত করে বলে উঠল। তুই কি শ্রেয়ার কথা বলছিস? তুই জানিস শ্রেয়াকে? কথাটি শুনে দিব্যেন্দু তখন বেশ কৌতূহল নিয়ে কৃষ্ণেন্দুকে জিজ্ঞেস করলো। আচ্ছা তাই নাকি? তাহলে তুই বল শ্রেয়াকে। তখন কৃষ্ণেন্দু বলে উঠল। তোর ভালোর জন্য আমি তোকে জানিয়ে রাখি যে শ্রেয়া মুখে কথা বলতে পারে না, শ্রেয়া বোবা। আর আমার মনে হয় না তোর বাবা মা এ কথাটা জানার পর শ্রেয়াকে মেনে নেবে বলে। কথাটা শুনে দিব্যেন্দু অবাক হয় আর মনে মনে ভাবে, সত্যি তো, মা বাবাকে রাজি হবে না, কিন্তু শ্রেয়াকে যে আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু কি করা যায়। তখন দিব্যেন্দুকে এমন গভীর ভাবনায় দেখে কৃষ্ণেন্দু আবার বলে উঠল। কি হলো? কি এত ভাবছিস? কি ঠিক করলি? কাকু কাকুমা কি শ্রেয়াকে মেনে নিতে রাজি হবে? দিব্যেন্দু তখন হতাশ হয়ে বলে উঠল। না রে, বাবা মা তো মেনে নেবে না, তবে আমি একটা কথা ভাবছি। শ্রেয়া দেখতে কত সুন্দর, কত ভদ্র, কত নম্র, তাকে দেখে কেউ বলতেই পারবে না যে শ্রেয়া কথা বলতে পারে না বলে। কথাটা শুনে কৃষ্ণেন্দু মনে মনে বলে উঠল। হ্যাঁ, শ্রেয়া আর 5 জন মেয়ের মতো না, সে খুবই ভদ্র ও সভ্য, কিন্তু জানি না ভগবান তার সাথে এমনটা কেন করেছে। কৃষ্ণেন্দুকেও এমন ভাবনায় দেখে দিব্যেন্দু বলে উঠল। আমি আসছি রে, অনেকটা দেরি হয়ে গেল, বাড়ি ফিরতে হবে। তবে ভালো লাগলো যে তুই এখন ভালো আছিস, তোর কোম্পানি অনেক নাম করেছে, অনেক টাকা পয়সা হয়েছে, ভালো থাকিস, আমি আসছি। এই বলে দিব্যেন্দু চলে যায়। দিব্যেন্দু চলে যেতে কৃষ্ণেন্দু শ্রেয়াকে নিজের কেবিনে ডেকে পাঠান। আর তখন শ্রেয়া কেবিনে এলে কৃষ্ণেন্দু শ্রেয়াকে জিজ্ঞেস করে বলে। আচ্ছা শ্রেয়া,
তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি তুমি কিছু মনে না করো। কৃষ্ণেন্দু এই প্রথম শ্রেয়াকে জিজ্ঞাসা করে অনুমতি চাইছে দেখে শ্রেয়া একটু অবাকই হলো। তাও শ্রেয়া হাতের ইশারা করে কৃষ্ণেন্দুকে তার কথা বলতে বলে। তখন কৃষ্ণেন্দু বলে উঠল, আচ্ছা শ্রেয়া, তুমি কি ছোটবেলা থেকেই কথা বলতে পারো না? কথাটি শুনে শ্রেয়া বেশ অবাক হলো। শ্রেয়া তখন অতীতের কিছু কথা মনে পড়তে থাকে। শ্রেয়াকে কিছু ভাবতে দেখে কৃষ্ণেন্দু শ্রেয়াকে ডেকে জিজ্ঞেস করে, কি হলো শ্রেয়া, তুমি কি এত ভাবছো? তখন শ্রেয়া আবার হতাশার ইশারায় বলে উঠল, কিছু বছর আগে আমি একজনের সাথে দেখা করতে একটা কফি হাউসে যাই। আমি যার সাথে দেখা করতে গিয়েছিলাম তার জন্যই আমি চেয়ারে বসে অপেক্ষা করছিলাম, কিন্তু সেই সময়ে কফি হাউসে আগুন লেগে যায়। আগুন এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে যে চারিদিক ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। সেই ধোঁয়ায় আমি জ্ঞান হারাই। যদিও পরে আমাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে ডাক্তারেরা বলে যে আমার শরীরে অনেক পরিমাণ ধোঁয়া প্রবেশ করার জন্য আমি নাকি আর কোনোদিনই কথা বলতে পারবো না। যদিও ডাক্তার বলেছিল বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করলে ঠিক হতে পারে, কিন্তু তার জন্য অনেক খরচ হবে, আর এত টাকা আমার মাসির আর মেশোর নেই। তাই আর আমার চিকিৎসা হয়নি। সেই থেকেই আমি আর কথা বলতে পারি না। কৃষ্ণেন্দু শ্রেয়ার কথা শুনে বলে উঠল, কেন, তোমার বাবা মা নেই? কৃষ্ণেন্দু কথাটি বলে লক্ষ্য করল তখনও শ্রেয়ার চোখে জল। তা দেখেই কৃষ্ণেন্দু বলে উঠল, আমাকে ক্ষমা করো। তখন শ্রেয়া নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, আসলে আমার এই ঘটনার কিছুদিন আগে একটা গাড়ি দুর্ঘটনায় আমার বাবা মা দুজনেই মারা যায়। আর তখন আমার মাসি আমাকে তাদের বাড়িতে নিয়ে চলে যাবে বলে আমাকে নিতে এসেছিল। আর তাই আমি একজনের সাথে দেখা করতে যাই, আর তখনই এমন ঘটনা ঘটে যায়। এই ঘটনার পর আমি মাসির সাথে দিল্লি চলে আসি। শ্রেয়ার কথা শুনে কৃষ্ণেন্দু তখন বলে উঠল, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে আবার পুরনো কথা মনে করিয়ে দিলাম, কিছু মনে করো না, আমি তো কিছু জানতাম না তাই। কৃষ্ণেন্দুকে এতটা অনুশোচনা করতে দেখে শ্রেয়া আবার হতাশার ইশারায় বলে উঠল, কোনো ব্যাপার না, আমি এখন ঠিক আছি। তখন কৃষ্ণেন্দু বলে উঠল, আচ্ছা শ্রেয়া, তুমি তো সেদিন আমাকে বললে তুমি হোস্টেলে থাকো, কিন্তু তুমি তো তোমার মাসি মেশোর সাথে এখানে এসেছিলে, তাহলে তুমি হোস্টেলে কেন থাকো? তখন শ্রেয়া আবার কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, আসলে বুঝতেই তো পারছেন, ওটা মাসি মেশোর সংসার। সেই সংসারে মাসি মেশোর সন্তান আছে। আর মাসি মেশোর সংসারে মাসি মেশো আমাকে পছন্দ করলেও যে তাদের সন্তানও আমাকে পছন্দ করবে এমনটা নয়। তাদের বাড়ির মতোই আমাকে আপন করে নেবে এমনটা তো নাও হতে পারে। তাই তারা আমাকে কোনোদিন মেনে নেয়নি। তাই একটু সময় যেতেই আমি নিজের জন্য একটা কাজের ব্যবস্থা জন্য খোঁজ নেই। এইরকম করে আমি ছোটোখাটো অনেকগুলো জায়গাতে কাজ করি, আর সেই কাজের টাকা দিয়ে আমি আমার নিজের জন্য খরচ চালিয়ে নিতাম। তারপর আমি মাসি মেশোর বাড়ি থেকে হোস্টেলে চলে আসি। যদিও মাসি মেশো আমাকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি তাদের বুঝিয়ে হোস্টেলে চলে আসি। আর তারপর আপনার কোম্পানিতে আমি জয়েন হই। তারপর তো আপনি সব কিছুই জানেন। এইসব কথাগুলো বলেই শ্রেয়া নিজের চেয়ারে গিয়ে বসলো মাথায় হাত রেখে। এভাবেই দিন যেতে লাগলো। শ্রেয়ার প্রতি কৃষ্ণেন্দুর ব্যবহার দিন দিন বদলে যেতে থাকে, তবে শ্রেয়া সেদিকে তেমন একটা মাথা ঘামায় না। এমনই একদিন অফিসে ছুটির পর কৃষ্ণেন্দু শ্রেয়াকে তার হোস্টেলের সামনে নামিয়ে দিতে চাইল। শ্রেয়া আবার হাতের ইশারায় মানা করে শ্রেয়া বলে, আমি চলে যেতে পারবো, আপনাকে অসুবিধা করতে হবে না স্যার। কথাটা শুনে কৃষ্ণেন্দু বলে উঠল, আমার কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো, কারণ মেঘটা কালো করে এসেছে, সম্ভবত কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে। আর এতক্ষণ তো অপেক্ষা করলে কোনো অটো তো পেলে না, আর মনে হয় আকাশে আমার পরিস্থিতির জন্য হয়তো এখন আর কোনো গাড়ি পাবে না তুমি। তাই আমি বলছি, আমি তোমাকে হোস্টেলের সামনে নামিয়ে দেব। কথাটা শুনে শ্রেয়া চারপাশ তাকিয়ে দেখলো আর বুঝতে পারলো সত্যি মেঘটা কালো করছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে। তাই আর কোনো অটো দেখতে না পেয়ে কৃষ্ণেন্দুর গাড়িতেই উঠে বসলো। কৃষ্ণেন্দু সেটা দেখে গাড়ি চালাতে শুরু করলো। বেশ কিছু দূর যাওয়ার পর মুষলধারায় বৃষ্টি শুরু হলো।
তাও কৃষ্ণেন্দু গাড়ি চালিয়ে শ্রেয়াকে তার হোস্টেলের সামনে নামিয়ে দেয়। গাড়ি থেকে নেমেই শ্রেয়া আর কোনো কথা না বলে সোজা হোস্টেলের ভিতর চলে যায়। কৃষ্ণেন্দু সেটা তাকিয়ে দেখতে থাকে। আর তখন মুখটা গোমড়া করে কৃষ্ণেন্দু বলে উঠল, কি আজব মেয়ে রে বাবা, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। এইসব কথা ভেবে যখন কৃষ্ণেন্দু বুঝতে পারলো এসব কথা বলে কোনো লাভ নেই, তাই কৃষ্ণেন্দু তার নিজের বাড়িতে ফিরে যায়। এভাবে আরও কিছুদিন কেটে যায়। এরপর একদিন কৃষ্ণেন্দু শ্রেয়াকে তার কেবিনে ডেকে পাঠায়। শ্রেয়া কৃষ্ণেন্দুর কেবিনে এলে কৃষ্ণেন্দু শ্রেয়ার সামনে গিয়ে দাঁড়ায়। যদিও সেটা দেখে শ্রেয়া একটু অবাক হয়। তখন কৃষ্ণেন্দু বলে ওঠে, শ্রেয়া, আজ আমি তোমাকে কিছু কথা বলতে চাই। শ্রেয়া, আমি বিবাহিত, তবে এখন আমার ডিভোর্স হয়ে গেছে। আমার এক্স ওয়াই নতুন বিয়ে করে তার সংসারে দিব্যি সুখে আছে। শ্রেয়া হঠাৎ করে এসব কথাগুলো শুনে খুব অবাক হয়, কৃষ্ণেন্দুর দিকে তাকিয়ে থাকে। তখন কৃষ্ণেন্দু শ্রেয়ার অনেকটা কাছে এসেই বলে উঠল, শ্রেয়া, আমি তোমায় পছন্দ করি, বিয়ে করতে চাই, যদি তুমি রাজি থাকো। কথাটি শুনেই শ্রেয়া বেশ কিছুটা দূরে সরে যায়। তখন কৃষ্ণেন্দু বলে উঠে, শ্রেয়া, আমি তোমায় জোর করছি না, আমি তোমাকে আমার মতামত জানালাম, এবার তুমি বলো তোমার কি মত। শ্রেয়া তখন চুপ করে দাঁড়িয়ে থাকে। তাই দেখে কৃষ্ণেন্দু আবার জিজ্ঞেস করে, শ্রেয়া, তোমার কি মত, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? শ্রেয়া তখন ইশারার মাধ্যমে কৃষ্ণেন্দুকে বলে বোঝানোর চেষ্টা করে যে সে বিয়ে করতে চায় না। শ্রেয়ার কথায় বুঝতে পেরে কৃষ্ণেন্দু শ্রেয়াকে মানা করার কারণ জানতে চাইলে শ্রেয়া তার কোনো কারণই জানায় না। তখন কৃষ্ণেন্দু শ্রেয়ার খুব কাছে এসে শ্রেয়ার হাতের বাহু চেপে ধরে জিজ্ঞেস করে, আমি জানতে চাই তোমার এতে আপত্তির কারণটা কি। হ্যাঁ, আমি মানছি আমার আগে বিয়ে হয়েছিল, কিন্তু সেই বিয়েটা এখন আর নেই, আর আমি সেই সম্পর্ক থেকে অনেক আগেই বেরিয়ে এসেছি। তবে আমি আবার বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? শ্রেয়া আবার মানা করতে থাকে। আর তারপর শ্রেয়া কৃষ্ণেন্দুর হাত ছাড়িয়ে কেবিন থেকে বেরিয়ে নিজের চেয়ারে এসে বসে। আর সেদিন কোনো কাজ না করে কাউকে কিছু না বলে শ্রেয়া হোস্টেলে চলে যায়। কৃষ্ণেন্দু পরে সেটা জানতে পেরে শ্রেয়াকে বারবার ফোন করতে থাকে, কিন্তু শ্রেয়া ফোন তুলে না। এই ঘটনার পর শ্রেয়া দুদিন অফিসে আসা বন্ধ করে দেয়। তাই দেখে কৃষ্ণেন্দু শ্রেয়ার হোস্টেলের সামনে গিয়ে দাঁড়ায়। আর বারে বারে কৃষ্ণেন্দু শ্রেয়াকে ডাকতে থাকলেও শ্রেয়া তার রুম থেকে বেরিয়ে আসে না। কিন্তু কৃষ্ণেন্দুর এমন চিৎকারে হোস্টেলের বাকি সব মেয়েরা তাদের রুম থেকে বেরিয়ে আসে। আর এসেই তারা কৃষ্ণেন্দুকে চিৎকার করতে দেখে সাথে হোস্টেলের হেড কৃষ্ণেন্দুর এমনভাবে চিৎকার করতে দেখে খুব অবাক হয়, কৃষ্ণেন্দুর কাছে যায়। তখন সেই হেড জিজ্ঞেস করে, কে আপনি? আর এভাবে আপনি চিৎকার করে শ্রেয়াকে ডাকছেন কেন? শ্রেয়া আপনার কে হয়? কি সম্পর্ক আপনাদের মধ্যে? তখন কৃষ্ণেন্দু বলে উঠল, আমি শ্রেয়াকে পছন্দ করি, আমি শ্রেয়াকে বিয়ে করতে চাই, কিন্তু সে আমার সাথে কোনো যোগাযোগ করছে না, অফিসেও আসছে না। তাই আমি শ্রেয়ার খবর নিতে হোস্টেলের কাছে এসেছি, শ্রেয়ার সাথে কথা বলতে চাই। কৃষ্ণেন্দুর কথা শুনে হোস্টেলের হেড তখন কৃষ্ণেন্দুকে ভেতরে আসতে বলল। এভাবে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করলে হোস্টেলের মান সম্মান হানি হবে। সে কথা শুনে কৃষ্ণেন্দু হোস্টেলের ভেতরে যায়। আর তখন হোস্টেলের হেড শ্রেয়াকে ডেকে পাঠায়। শ্রেয়া হোস্টেলের অফিসের রুমে এসে কৃষ্ণেন্দুকে দেখে খুব অবাক হয়। তখন কৃষ্ণেন্দু শ্রেয়াকে জিজ্ঞেস করে, শ্রেয়া, তুমি আমাকে এতটা অপছন্দ করো সেটা আমি জানতাম না, তাই আমি ভুল করে ফেলেছি। কিন্তু এবার আমি কথা দিচ্ছি, আমি আর তোমাকে বিরক্ত করব না। তুমি কাল থেকে অফিসে যাও, তোমার কোনো অসুবিধা হবে না। আমি কথা দিচ্ছি, আমি আর কোনো দিন তোমার কাছে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এই কথাগুলো বলেই কৃষ্ণেন্দু হোস্টেল থেকে বেরিয়ে যায়। তবে কথাগুলো বলার সময় শ্রেয়া স্পষ্ট লক্ষ্য করেছিল কৃষ্ণেন্দুর দু চোখের জল। কৃষ্ণেন্দু অনেক করে চেষ্টা করেছিল নিজের চোখের জল লুকোনোর জন্য, কিন্তু শ্রেয়া কৃষ্ণেন্দুর চোখের জল ঠিকই দেখতে পায়। কৃষ্ণেন্দুর চোখের জল দেখে শ্রেয়ার মনটাও কেঁপে ওঠে। কৃষ্ণেন্দু আর কোনো কথা না বলেই চলে যায়। শ্রেয়া কৃষ্ণেন্দু চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে সবাই নিজ নিজ রুমে চলে যায়। পরের দিন কৃষ্ণেন্দুর কথা মতন অফিসে আসে শ্রেয়া, কিন্তু কৃষ্ণেন্দুকে দেখতে পায় না। প্রথম দিন যেমন তেমন করে শ্রেয়ার কেটে যায়, কিন্তু বারে বারে শ্রেয়া কৃষ্ণেন্দুর কেবিনের দিকে তাকিয়ে থাকে। হয়তো শ্রেয়াও মনে মনে কৃষ্ণেন্দুর খামতি অনুভব করছে। এভাবেই দিন যেতে লাগলো। 7 দিন পেরিয়ে গেল, শ্রেয়া কৃষ্ণেন্দুকে দেখতে পায় না। তাই বাধ্য হয়ে শ্রেয়া ইশারায়
নীলকে জিজ্ঞেস করে। স্যার আসছেন না কেন? তখন নীল শ্রেয়াকে বলে, আসলে স্যারের জ্বর এসেছে, 7 দিন হয়ে গেল, কিন্তু স্যারের জ্বর কাটছে না, জানি না কেন। ঔষধ ঠিকমতো যাচ্ছে কি না কে জানে। আসলে বাড়িতে কেউই নেই, স্যার এখানে একাই থাকে, আর আমি স্যারের উপর কি জোর করতে পারি? কি হয়েছে স্যারের কি জানে। নীলের কথা শুনে শ্রেয়া আবার ইশারায় জিজ্ঞেস করে। স্যারের বাড়ি কোথায়? শ্রেয়ার এমন প্রশ্নে নীল বলে উঠল, তুমি কি স্যারের বাড়ি যাবে? শ্রেয়া তখন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর নীল কৃষ্ণেন্দুর বাড়ির ঠিকানা দিলে শ্রেয়া আর এক মুহূর্ত দেরি না করে অটো ধরে কৃষ্ণেন্দ্রের বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে গিয়ে দরজা নক করলে কেউ দরজা খুলে না। বেশ অনেকক্ষণ বেল বাজানোর পর কৃষ্ণেন্দু এসে দরজা খুলে দেয়, আর সামনেই শ্রেয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে কৃষ্ণেন্দু বলে ওঠে, তুমি আমার বাড়িতে কি করছো? কোনো দরকার আছে? শ্রেয়া তখন আবার হাতের ইশারায় বলতে লাগলো। আপনার কি হয়েছে? জ্বর হলো কিভাবে? শ্রেয়ার কথা বুঝতে পেরে কৃষ্ণেন্দু বলে উঠল, আমার কি হয়েছে, কিভাবে জ্বর হয়েছে সেসব তো তোমার জানার কথা নয়। তুমি আমার অফিসের একজন কলিগ, আর আমি আশা করব তুমি তোমার কলিগের সীমার মধ্যেই থাকবে। বেশি বাড়াবাড়ি করো না, বাড়ি ফিরে যাও। কৃষ্ণেন্দুর এমন রূঢ় ব্যবহার দেখে শ্রেয়া কষ্ট পেল, কিন্তু তাও শ্রেয়া আবার ইশারায় বলে উঠল। আপনি এমন করছেন কেন? কৃষ্ণেন্দু তখন অবাক হয়ে বলে উঠল, আমি কি করেছি? আর আমি যাই করে থাকি না কেন, তাতে তো তোমার মাথা ব্যথার কোনো কারণ নেই। তোমাকে তো আমি বলেছি তুমি বাড়ি ফিরে যাও, আমাকে একা থাকতে দাও, আমার মতো করে আমাকে একা থাকতে দাও। তোমাকে আমার দরকার নেই, আর আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। বাড়ি ফিরে যাও তুমি। আর এমন সময় কৃষ্ণেন্দু মাথা ঘুরিয়ে পড়ে যেতে গেলে শ্রেয়া কৃষ্ণেন্দুকে ধরে ফেলে। আর তারপর শ্রেয়া কৃষ্ণেন্দুকে ধরতেই বুঝতে পারে যে কৃষ্ণেন্দু শরীরে জ্বরে পুড়ে যাচ্ছে। এমন করে একটা লোক কিভাবে থাকতে পারে, এটাই শ্রেয়া বুঝতে পারল না। কোনো রকম কৃষ্ণেন্দুকে ধরে তার রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। কৃষ্ণেন্দু বিছানায় শুয়ে থেকেও বারে বারে শ্রেয়াকে বাড়ি চলে যেতে বলে। তখন শ্রেয়া ইশারার মাধ্যমে কৃষ্ণেন্দুকে একটু চুপ করে শুয়ে থাকতে বলে। তারপর বাড়ির এদিক ওদিক কিছু জিনিস খোঁজার চেষ্টা করে। সেটা দেখে কৃষ্ণেন্দু বলে, তুমি কি খোঁজার চেষ্টা করছো? কি করতে চাইছোটা কি? আমি বললাম না তুমি বাড়ি ফিরে যাও। শ্রেয়া আবার নিজের মুখে আঙ্গুল চাপ দিয়ে বোঝানোর চেষ্টা করলো যে চুপ করে বিছানায় বসে থাকতে। তখন কৃষ্ণেন্দু চুপ করে বিছানায় শুয়ে রইল, কোনো কথা বলল না। তারপর শ্রেয়া কোথা থেকে একটা বাটি আর কাপড়ের টুকরো না পেয়ে শ্রেয়ার নিজের রুমালটাই বাটির জলে ভিজিয়ে নিয়ে আসে। তারপর শ্রেয়া কৃষ্ণেন্দুর মাথায় জলপট্টি দিতে চাইলে কৃষ্ণেন্দু শ্রেয়ার হাত ধরে নেয়। আর তখন কৃষ্ণেন্দু বলে উঠে, কিছু সময়ের জন্য নয়, সারা জীবন যদি এইভাবেই আমার সেবা করতে চাও তাহলে আমি মানা করব না। সারা জীবন যদি আমাকে এভাবে আগলে রাখতে চাও তাহলে আমি মানা করব না। সারা জীবন যদি এইভাবেই আমার খেয়াল রাখতে চাও তাহলে আমি মানা করব না। সারা জীবন যদি এইভাবেই আমার সাথে থাকতে চাও তাহলে আমি মানা করব না। আর সবশেষে সারা জীবন যদি এইভাবেই আমাকে ভালোবাসতে চাও তাহলে আমি মানা করব না শ্রেয়া। কথাগুলো বলেই কৃষ্ণেন্দু শ্রেয়ার দিকে তাকিয়ে থাকে। শ্রেয়া কোনো কথা বলে না, চুপ করে কৃষ্ণেন্দুর দিকেই তাকিয়ে থাকে। তখন কৃষ্ণেন্দু আবার বলে উঠে, কি হলো শ্রেয়া, তোমার কি এখনো মনে হয় আমি নাটক করছি বলে? তুমি কি আমার অনুভূতিগুলো বুঝতে পারছো না? তখন শ্রেয়া কি বলবে বুঝতেই পারছে না। ঠিক তখন কৃষ্ণেন্দু বিছানা থেকে উঠে গেলে শ্রেয়া কৃষ্ণেন্দুর বিছানা থেকে উঠতে মানা করে, কিন্তু তবুও কৃষ্ণেন্দু বিছানা থেকে উঠে শ্রেয়াকে বাড়ি চলে যেতে বলল। তখন শ্রেয়া কৃষ্ণেন্দুর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। আর তখন কৃষ্ণেন্দু জোর গলায় কিছু বলার চেষ্টা করলে মাথা ঘুরিয়ে পড়ে যেতে গেলে শ্রেয়া কৃষ্ণেন্দুকে ধরে ফেলে। আর তখন কৃষ্ণেন্দু শ্রেয়াকে জড়িয়ে ধরে বলতে লাগলো, শ্রেয়া, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, আমাকে একা করে দিয়েছো না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। শ্রেয়া কথাগুলো শুনলো, আর এইসব কথা শুনে শ্রেয়ার মনটা কেঁদে উঠল। এমন সময় শ্রেয়া অনুভব করলো শ্রেয়ার পিঠে জলের মতন কিছু, আর তাতেই শ্রেয়া বুঝতে পারলো কৃষ্ণেন্দু হয়তো কাঁদছে। তাই শ্রেয়া আবার কৃষ্ণেন্দুকে বিছানায় শুয়ে দিয়ে ইশারায় বলে উঠল, আমি কোথাও যাব না। কথাটি শুনে কৃষ্ণেন্দুর খুব খুশি হলো। আর তখন শ্রেয়া কৃষ্ণেন্দুকে বিছানায় শুয়ে থাকতে বলেই রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে তখন
কিছু একটা খাবার বানিয়ে তাড়াতাড়ি কৃষ্ণেন্দুর কাছে নিয়ে আসে। কৃষ্ণেন্দু তখন ছোট বাচ্চাদের মতন খাবারটা খেয়ে নেয়, আর তারপর শ্রেয়া ওষুধ কৃষ্ণেন্দুকে খাইয়ে দেয়। তারপর মাথায় জলপট্টি দিতে থাকে। কৃষ্ণেন্দু তাকিয়ে থেকে শ্রেয়াকে দেখতে লাগলো। এভাবেই তাকিয়ে থাকতে থাকতে কখন কৃষ্ণেন্দু ঘুমিয়ে পড়লো সেটা বুঝতে পারে না। তারপর শ্রেয়া ভাবছিল বাড়িতে চলে আসবে, কিন্তু একা ঘরে কৃষ্ণেন্দুকে রেখে আসতে পারবে না। তাই শ্রেয়া কৃষ্ণেন্দুর বাড়িতেই থেকে যায়। ঘুম থেকে উঠে কৃষ্ণেন্দু শ্রেয়াকে নিজের কাছে দেখতে না পেয়ে সারা বাড়ি খুঁজতে থাকে। তখন শ্রেয়াকে রান্নাঘরে দেখে কৃষ্ণেন্দু শ্রেয়ার কাছে যায় আর পিছন থেকে জড়িয়ে ধরল। শ্রেয়া কৃষ্ণেন্দুকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। কৃষ্ণেন্দু সেটা দেখে আবার বলে উঠল, তুমি কি আমাকে এখনো মেনে নিতে পারোনি? কৃষ্ণেন্দুর কথা শুনে শ্রেয়া ইশারায় আবার বলে উঠল, আমার কাছে এইসব একদমই নতুন। আমি জানি না আমি ঠিক করছি কিনা, তবে আমাদের সম্পর্কের কথা বাইরে জানাজানি হলে অনেকে অনেক কথা বলবে, সেটা আপনি তখন সহ্য করতে পারবেন তো? কৃষ্ণেন্দু তখন কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, আমার কিছু যায় আসে না লোকে কে কি বললো। কিন্তু আমার যায় আসে। লোকে আমার চরিত্রের দিকে আঙুল তুলবে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। বাইরের লোকে তো বলবেই যে আমি আপনাকে আমার প্রেমের জালে ফাঁসিয়েছি। লোক তখন আমাকে অনেক কথা বলবে। তখন আপনি সবার মুখ বন্ধ করতে পারবেন? পারবেন না। যেটা আমার না, যেটা আমার হতে পারবে না, সেটা নিয়ে আমি বেশি ভাবতে চাই না। আর সেই জন্যই আমি শ্রেয়ার কথাটি শুনে কৃষ্ণেন্দু বলে উঠল, কি বলতে চাইলে তুমি? সেজন্যই তুমি কি বলতে চাইছো আমাকে পরিষ্কার করে বলো। শ্রেয়া তখন কিছু বলতে চাইল না, চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকলো। তখন কৃষ্ণেন্দু শ্রেয়ার খুব কাছে এসে শ্রেয়ার মুখটা উপরের দিকে তুলে বলতে লাগলো, আমার চোখের দিকে তাকিয়ে তুমি সত্যি করে বলো তো, তুমি কি বলতে চাইলে? তুমি আমাকে ভালোবাসো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। শুধু একবার বলো একবার, তারপর আমি সবটা বুঝে নেব। তখন কৃষ্ণেন্দু বারবার শ্রেয়াকে চাপ নিতে থাকে। একটা সময় শ্রেয়া কৃষ্ণেন্দুর থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে হাতের ইশারায় বলে উঠল, হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি জানি আপনি কোনোদিন আমার হবেন না। আমি কারোর ওপর বোঝা হতে চাই না, তাই আমি আপনার থেকে সব সময় দূরে থাকতে চাই। আপনি প্লিজ এসব বন্ধ করুন। আমি একজন অতি সাধারণ মেয়ে, আমার কাছে এটা একটা স্বপ্নের মতন। আর আমি জানি এই স্বপ্নটা আমার খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। আপনি আমার কাছে যে স্বপ্নের রাজকুমারের মতন, আর আমি জানি আমার জীবনে কোনোদিনই আমার স্বপ্নের রাজকুমার আসবে না। শ্রেয়ার কথা শুনে কৃষ্ণেন্দু বলে উঠল, আমি জানি না লোকে কে কি বলবে, কিন্তু তাই বলে লোকের কথায় আমি আমার ভালোবাসাকে আমার থেকে দূরে যেতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। আর একটা কথা শ্রেয়া, তুমি আমার কাছে কোনোদিনই বোঝা নও। তোমার সম্পূর্ণটা জেনেই আমি তোমাকে ভালোবেসেছি। তোমায় আমি কথা দিচ্ছি, জীবনে তোমার কোনো অসম্মান আমি হতে দেব না। এরপর কৃষ্ণেন্দুর কথা শুনে শ্রেয়া আবারও নিজেকে আটকে রাখতে পারল না। কৃষ্ণেন্দুকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলো। আর তখন কৃষ্ণেন্দু শ্রেয়ার মাথায় হাত রেখে বলে উঠল, শ্রেয়া, আজ আমি তোমায় কথা দিচ্ছি, তোমার এই চোখে কোনোদিনও এক ফোঁটা জল আমি পড়তে দেব না। তোমার চরিত্র নিয়ে কোনোদিনও কেউ আঙ্গুল তুলবে না, আমি সেই ব্যবস্থাই করব। কৃষ্ণেন্দুর কথা শুনে শ্রেয়া আবারও ইশারায় বলে উঠল। আপনি কি করতে চাইছেন? তখন কৃষ্ণেন্দু মুচকি হেসে বলে উঠল, আমার পক্ষে তোমাকে ছেড়ে থাকা একেবারেই অসম্ভব, আর তোমাকে আমার সাথে বেঁধে রাখার জন্য এখন একটাই উপায়। শ্রেয়া তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি করবেন আপনি? আমি যেটা করতে চাইছি সেটা করলেই তুমি দেখতে পাবে। আর তখন কৃষ্ণেন্দু শ্রেয়ার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর গাড়িতে বসে কোথাও যেন যেতে থাকে। শ্রেয়া বারে বারে কৃষ্ণেন্দুকে জিজ্ঞেস করতে থাকে তারা কোথায় যাচ্ছে, কিন্তু কৃষ্ণেন্দু সে আর কোনো কথার উত্তরই দিল না। বেশ খানিকক্ষণ পর কৃষ্ণেন্দু গাড়ি এসে দাঁড়ায় একটা মন্দিরের সামনে, আর সেটা দেখে শ্রেয়া খুব অবাক হয়। শ্রেয়া কিছু বুঝতে পারছে না। কৃষ্ণেন্দু নিজের দিকের গাড়ির দরজা খুলে গাড়ি থেকে নেমে আসে। তারপর শ্রেয়ার দিকের গাড়ির দরজা খুলে শ্রেয়ার হাত ধরে মন্দিরের ভিতর প্রবেশ করতে শুরু করলো। কৃষ্ণেন্দু আর শ্রেয়া মন্দিরের ভিতরে এসেই কৃষ্ণেন্দু পুরোহিতকে ডেকে বলতে লাগলো, পুরোহিত মশাই, আমরা বিয়ে করতে চাই,
তার জন্য যা যা ব্যবস্থা করতে হয় আপনি করুন। কৃষ্ণেন্দুর কথা শুনে শ্রেয়া খুব অবাক হয়, কৃষ্ণেন্দুর দিকে তাকিয়ে থাকে। তখন আবার ইশারা করে শ্রেয়া বলতে লাগলো, এসব আপনি কি করছেন? বিয়ে করতে চাইছেন আমাকে, কিন্তু এভাবে বিয়ে হয়? কৃষ্ণেন্দু তখন বলে উঠল, আমি তোমাকে হারাতে চাই না, তাই তোমাকে আমার জীবনে বেঁধে রাখার জন্য এই বিয়েটা আমার করা খুবই দরকার। কৃষ্ণেন্দুর কথা শুনে শ্রেয়া কৃষ্ণেন্দুকে মানা করতে থাকে। তখন শ্রেয়া বলে উঠল, এভাবে আমি আপনাকে চুপি চুপি বিয়ে করতে চাই না, সকলকে জানিয়ে আমি আপনাকে বিয়ে করতে চাই। শ্রেয়া বারে বারে কৃষ্ণেন্দুকে অনুরোধ করতে থাকে, কিন্তু কৃষ্ণেন্দু শ্রেয়ার কোনো কথাই শুনছে না। তখন বাধ্য হয়ে শ্রেয়া কৃষ্ণেন্দুর পায়ে ধরে বলতে লাগলো, আমি আপনাকে এভাবে বিয়ে করতে চাই না, আমরা তো ভালোবেসেছি, অন্যায় তো করিনি, তাহলে এভাবে লুকিয়ে কেন বিয়ে করব? আমরা বিয়ে করব সকলের সামনে, কিন্তু এভাবে না। শ্রেয়ার কথা শুনে কৃষ্ণেন্দু আর মানা করতে পারল না। তখন শ্রেয়াকে ওখানেই রেখে মন্দির থেকে বেরিয়ে আসে কৃষ্ণেন্দু। তারপর চলে যায় গাড়ির কাছে। এদিকে কৃষ্ণেন্দু চলে যেতে দেখেই শ্রেয়াও কৃষ্ণেন্দুর পিছন পিছন যেতে থাকে। বারে বারে শ্রেয়া কৃষ্ণেন্দুকে ডাকতে থাকে, কিন্তু কৃষ্ণেন্দু পিছন ফিরে তাকায় না। এমন সময় জোরে একটা শব্দ হলে কৃষ্ণেন্দু পিছন ফিরে তাকায় আর দেখতে পায় শ্রেয়া মাটিতে পড়ে আছে। শ্রেয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কেউ। সেটা বুঝতে পেরেই কৃষ্ণেন্দু দৌড়ে আসে শ্রেয়ার কাছে। শ্রেয়ার তখন মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। শ্রেয়াকে এমন অবস্থায় দেখে কৃষ্ণেন্দু তাড়াতাড়ি করে শ্রেয়াকে গাড়িতে নিয়ে হাসপাতালে নিয়ে আসে। তারপর ডাক্তারকে ডাকে। ডাক্তার, নার্স, কোথায় আপনারা? হাসপাতালের মধ্যে এমন চিৎকার করতে দেখে একজন ডাক্তার বেরিয়ে আসে। আর তখন কৃষ্ণেন্দু বলে উঠল, প্লিজ স্যার, আমার শ্রেয়াকে বাঁচান। তারপর ডাক্তার শ্রেয়াকে দেখে একজন ওয়ার্ড বয়কে ডেকে শ্রেয়াকে ভর্তি করিয়ে দেয়। তারপর কৃষ্ণেন্দুকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলে। কৃষ্ণেন্দু বাইরে দাঁড়িয়ে থেকে ছটফট করতে থাকে। কিছুক্ষণ পর ডাক্তার এসে কৃষ্ণেন্দুকে বলে, তেমন কিছুই হয়নি, মাথায় আর পায়ে আঘাত লেগেছে, দুদিনের মধ্যেই সব ঠিকঠাক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তারপর ডাক্তার চলে যায়। এদিকে কৃষ্ণেন্দু শ্রেয়াকে কেবিনে রেখে ডাক্তারের সাথে কথা বলতে আসে। ডাক্তার জিজ্ঞেস করে, কোনো অসুবিধা আছে? তখন কৃষ্ণেন্দু ডাক্তারকে বলে উঠল, স্যার, শ্রেয়া কথা বলতে পারে না, তবে সে ছোটবেলা থেকেই বোবা নয়। একটা অ্যাক্সিডেন্টের জন্য শ্রেয়া আর কথা বলতে পারে না। তারপর কৃষ্ণেন্দু ডাক্তারকে সব ঘটনা পরিষ্কার করে বলল। সব শুনে ডাক্তার বলল, এই রোগের চিকিৎসা হয়, তবে এর জন্য অনেক টাকা খরচা হবে, আপনি পারবেন তো? ডাক্তারের কথায় কৃষ্ণেন্দু এক কথায় বলে উঠল, শ্রেয়াকে সুস্থ করার জন্য আমি আমার সব টাকা দিয়ে দেব। এরপর ডাক্তার শ্রেয়ার নানা পরীক্ষা করতে থাকে। শ্রেয়াকে সবটা বলে কৃষ্ণেন্দু। শ্রেয়া সব কথা শুনে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কৃষ্ণেন্দু নিজের হাতে তুলো দিয়ে শ্রেয়ার চোখের জল আলতো করে মুছে দিল। এভাবেই সেই রাতটা কেটে গেল। পরে শ্রেয়াকে হাসপাতালে রেখে কিছুক্ষণের জন্য কৃষ্ণেন্দু বাড়িতে আসে। টাকা পয়সার ব্যবস্থা করতে হবে, সেই জন্য কৃষ্ণেন্দু বাড়িতে আসে। তারপর নিজে তৈরি হয়ে অফিসে যায়। বেশ কিছুক্ষণ জরুরি কাজ করার পর নীল এসে বলে, স্যার, আপনি ঠিক আছেন তো? কেমন যেন লাগছে আপনাকে। নীলের কথায় কৃষ্ণেন্দু নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, নীল, আমি হয়তো কদিন ঠিকমতো কাজ করতে পারবো না, তাই তোমাকে দায়িত্ব দিলাম সব কিছু তুমি সামনে রাখবে। কথাটি শুনে নীল একটু অবাক হলো। কৃষ্ণেন্দুকে কারণ জিজ্ঞেস করতে যাবে এমন সময় কৃষ্ণেন্দু তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে কৃষ্ণেন্দু গাড়ি থামিয়ে দেয়, কারণ এখন কৃষ্ণেন্দু গাড়ির সামনে কৃষ্ণেন্দুর এক্স ওয়াইফ দাঁড়িয়ে আছে। আর তখন দিশাকে দেখে কৃষ্ণেন্দু খুব রাগ হয় আর রেগে গাড়ি থেকে বেরিয়ে দিশাকে বলে উঠল, এই, তোমার সমস্যাটা কোথায়? তোমাকে তো আমি মুক্তি দিয়েছি, তারপর বারবার আমাকে ফোন কেন করো? কি চাই তোমার? বেশ ঝাঁঝালো গলায় কৃষ্ণেন্দু কথাগুলো বলেই দিশার দিকে তাকিয়ে থাকে। তখনই দিশা বলে উঠল, তুমি কত বদলে গেছো, তুমি তো কোনোদিন আমার সাথে এমনভাবে কথা বলতে না, তাহলে এখন কিভাবে আমার সাথে কথা বলছো? কথাটি বলে কৃষ্ণেন্দু একটা তাচ্ছিল্যর হাসি দিয়ে বলে উঠল, সময় মানুষকে বদলে দেয় আর আসল মানুষকে চিনতে সাহায্য করে। তোমাকে আমি চিনে গেছি, আর এইসব এখন তুমি কি জন্য করছো? আমার সম্পত্তি দেখে? তবে বলে রাখি, আমি আমার সব সম্পত্তি দান করে দেব, তাও আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। কি দরকার তোমার? আমি তোমার সাথে কথা বলতে চাই। আমার কাছে এত সময় নেই। বেশি সময় নিব না, বেশ
কিছুক্ষণ সময়, প্লিজ প্লিজ একটু আমার কথাটা শোনো। দিশার এমন কথা শুনে কৃষ্ণেন্দু বলে উঠল, আচ্ছা ঠিক আছে, 5 মিনিট সময় দিলাম, যা বলার এক্ষুনি বলো। তখন দিশা চারিদিকে তাকিয়ে বলে উঠল, এখানে না, কি? তবে কোথায় কথা বলবে? সামনে একটা কফি হাউস আছে, যদি তুমি রাজি থাকো তাহলে সেখানেই আমি তোমার কথাটা বলতে চাই। তোমার কথা শোনার জন্য এখন আমাকে কফি হাউসে যেতে হবে? ইম্পসিবল, আমি কোথাও যাব না। যদি কোনো কথা বলতে চাও তাহলে এখানেই বলতে পারো। তখন দিশা চারিদিকে তাকিয়ে বলে উঠল, কৃষ্ণেন্দু, আমি তোমার এখনও সেই আগের মতোই ভালোবাসি, মিস করি। তোমাকে ছেড়ে আসার পর আমি তোমার গুরুত্বটা বুঝতে পারি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি তোমার জীবনে ফিরিয়ে নাও। দিশার কথা শুনে কৃষ্ণেন্দুর মাথা আরও গরম হয়ে যায়। তখন কৃষ্ণেন্দু রেগে দিশাকে বলে উঠল, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি আমার মতো নীরবের জীবন ধ্বংস করতে চাইছো, কিন্তু সেটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না। তখন দিশা কৃষ্ণেন্দুর পা ধরে ক্ষমা চায় আর বলে উঠল, আমাকে তুমি ক্ষমা করে দাও। তখন দিশার এমন আচরণ দেখে কৃষ্ণেন্দু দিশাকে বোঝাতে থাকে, কিন্তু দিশা কোনো কথা না শুনে শেষে কৃষ্ণেন্দু দিশার গালে একটা থাপ্পড় মারে আর সেখান থেকে চলে যায়। এইসব দেখে দিশা ওখানেই কাঁদতে থাকে। তারপর কৃষ্ণেন্দু শ্রেয়ার কাছে ফিরে আসে। হসপিটালে গিয়ে কৃষ্ণেন্দু দেখে শ্রেয়া বিছানায় শুয়ে আছে। শ্রেয়াকে দেখে কৃষ্ণেন্দু শ্রেয়ার কাছে এগিয়ে আসে আর তারপর কৃষ্ণেন্দু শ্রেয়ার কপালে নিজের ঠোঁটে একটা গভীর উষ্ণতার পরশ ছুঁয়ে দিল। আর তাতেই শ্রেয়া চোখ খুলে তাকালো। শ্রেয়া তাকিয়ে দেখলো কৃষ্ণেন্দু এই কিছুক্ষণের মধ্যেই নিজের কি অবস্থা করেছে। কৃষ্ণেন্দুকে শ্রেয়ার কাছে ডেকে কৃষ্ণেন্দুর মুখে হাত দিল। কৃষ্ণেন্দু তা দেখে শ্রেয়ার হাতটা নিজের হাতের মুঠোয় নিল এবং বেশ কয়েকটি গভীর চুমু এঁকে দিল শ্রেয়ার হাতে। আর তখন কৃষ্ণেন্দু বলে উঠল, শ্রেয়া, তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। তোমাকে এইভাবে দেখতে আমার মোটেও ভালো লাগছে না। তোমার অপারেশন হবে, বেশি চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আমি পাশে আছি তোমার। কৃষ্ণেন্দুর কথা শুনে শ্রেয়া আবারও ইশারায় বলে উঠল, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলো। আমি একজনকে ভালোবাসতাম, জানি না আজও ভালোবাসি কিনা, তবে আজও আমি তাকে ভুলতে পারিনি। কথাটি শুনে কৃষ্ণেন্দুর মনটা উদাস হয়ে গেল। তখন শ্রেয়া আবার বলে উঠল, আজ আমি জানি না সে কোথায় আছে, তবে যেখানেই থাকুক আমি চাই সে ভালো থাকুক। আমার এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি আর তার সাথে কোনো যোগাযোগ রাখিনি, কারণ আমি জানতাম সে আমার এই অবস্থার কথা জানতে পারলেও আমাকে বিয়ে করতে চাইবে, আর আমি ওর কাছে দয়ার মানুষ হয়ে থাকতে চাই না। তাই ওর থেকে দূরে সরে এসেছি। হয়তো এতদিনে সে বিয়ে করে দিব্য সংসার করছে। কথাটি শুনে কৃষ্ণেন্দু বলে উঠল, তুমি কি করে জানলে যে সে তোমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করে দিব্যি সংসার করছে? এমনটা তো নাও হতে পারে। আচ্ছা, তোমার কোনোদিন তার সাথে আবার যোগাযোগ করতে ইচ্ছা হয়নি? সে আজ কেমন আছে তা জানতে ইচ্ছে করেনি? কৃষ্ণেন্দুর কথায় শ্রেয়া আর কিছুই বলতে পারছে না, শুধু বলল, আর আমি চাই না তার সাথে যোগাযোগ করতে। সে ভালো থাকুক, এটাই আমি চাই। তোমার চাওয়া তো সবসময় পূরণ নাও হতে পারে। আমার মনে হয় একটিবার হলেও তোমার তার সাথে দেখা করা উচিত। কিন্তু আমি তো জানি না সে এখন কোথায় আছে। কেন? তার সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নেই তোমার কাছে? ওর নাম কি ছিল? ওর নাম? কথাটি বলার আগেই ডাক্তার এসে হাজির হলো। এরপর ডাক্তার বলে উঠল, আর একটু পরে সোয়ার অপারেশন হবে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। কথাটি শুনে শ্রেয়া একটু ভয় পেল। শ্রেয়াকে ভয় পেতে দেখে কৃষ্ণেন্দু শক্ত করে শ্রেয়ার হাতটা ধরল আর শ্রেয়াকে শক্ত হতে বলল। সময় পেরিয়ে গেল বেশ অনেকটা। শ্রেয়ার অপারেশনের জন্য তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে কৃষ্ণেন্দু চিন্তায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। 4 ঘন্টা অপারেশন চলার পর ওটির লাল আলো যখন বন্ধ হয়ে গেল তখন কৃষ্ণেন্দু গিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। ডাক্তার বেরিয়ে এসে কৃষ্ণেন্দুকে বলল, শ্রেয়া ভালো আছে, অপারেশন সাকসেসফুল। কিছুক্ষণ পর শ্রেয়াকে কেবিনে দেওয়া হবে, তখন শ্রেয়ার সাথে দেখা করতে পারেন। এই বলে ডাক্তার চলে যায়। শ্রেয়াকে কেবিনের বাইরে থেকে একবার কৃষ্ণেন্দু তাকিয়ে দেখল। কিছুক্ষণ পর শ্রেয়াকে কেবিনে দেওয়া হয়। পাক্কা 7 দিন পর শ্রেয়ার গলার ব্যান্ডেজ খোলা হয়। কৃষ্ণেন্দু এই 7 দিন শ্রেয়াকে অনেক খেয়ালে রেখেছে। শ্রেয়া কৃষ্ণেন্দুকে বলেছিল প্রথম কথাটা, সে কৃষ্ণেন্দুর নামটাই বলল। তাই অধীর আগ্রহে কৃষ্ণেন্দু অপেক্ষা করছে শ্রেয়ার গলার
নিজের নামটা শোনার জন্য। এমন সময় শ্রেয়া আস্তে করে কৃষ্ণেন্দুর নামটা বলার চেষ্টা করলো। প্রথমবার বলতে পারলো না, সেটা দেখে কৃষ্ণেন্দু শ্রেয়াকে উৎসাহিত দিতে থাকে আর বলে উঠল, হবে হবে, তুমি পারবে, তোমাকে পারতেই হবে, চেষ্টা করো, তুমি পারবে। কৃষ্ণেন্দু এতটা উচ্ছ্বাসিত হতে দেখে শ্রেয়া নিজের চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে আস্তে করে কৃষ্ণেন্দুর নামটা উচ্চারণ করলো। আর তাতেই কৃষ্ণেন্দু চমকে যায়। কৃষ্ণেন্দুর কাছে শ্রেয়ার গলার স্বর খুব চেনা চেনা লাগছে, তাই কৃষ্ণেন্দু আবারও তার নাম নিতে বলল। শ্রেয়া আবার কৃষ্ণেন্দুর নামে ডেকে উঠল। কৃষ্ণেন্দুর চোখের জল চলে আসে আর শ্রেয়ার খুব কাছে এসে কৃষ্ণেন্দু শ্রেয়ার হাত ধরে বলে উঠল, তুমি কে শ্রেয়া? কৃষ্ণেন্দুর কথা শুনে শ্রেয়া খুব অবাক হয় আর অবাক হয়ে কৃষ্ণেন্দুর দিকে তাকিয়ে থাকে। তখন কৃষ্ণেন্দু আবার শ্রেয়াকে তার নাম ডাকতে বলে আর তখন কৃষ্ণেন্দুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কৃষ্ণেন্দু এমন কেন করছে শ্রেয়া তা বুঝতে পারছে না। তখন কৃষ্ণেন্দু আবার বলে উঠল, শ্রেয়া, একবার তুমি কৃষ্ণ বলে ডাকো তো। কৃষ্ণর নামটা শুনে শ্রেয়া অবাক হয়ে কৃষ্ণেন্দুর দিকে তাকিয়ে থাকে। তখন কৃষ্ণেন্দু বলে উঠল, শ্রেয়া রানী, তুমি কি কিছুই বুঝতে পারছো না? আমার গলার স্বর শুনে তুমি কিছুই বুঝতে পারোনি এতদিন? বলো না। শ্রেয়া রানী কথাটি শুনে শ্রেয়া অবাক হয়ে কৃষ্ণেন্দুর দিকে তাকিয়ে থাকে আর তখন মনে মনে শ্রেয়া বলে উঠল, শ্রেয়া রানী, এই নামে তো শুধু একজন মানুষ আমাকে ডাকতো, কৃষ্ণ, কিন্তু সেটা কৃষ্ণেন্দু। জানলো কিভাবে? তাহলে কি কৃষ্ণই? হ্যাঁ শ্রেয়া রানী, আমি তোমার কৃষ্ণ। কথাটি শুনে শ্রেয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কৃষ্ণেন্দু শ্রেয়ার কাছে গিয়ে জড়িয়ে ধরল। তাতে শ্রেয়া আবার জোরে জোরে কাঁদা শুরু করলো। তখন কৃষ্ণেন্দু শ্রেয়াকে শান্ত হতে বলল। তারপর কৃষ্ণেন্দু বলে উঠল, তুমি আমাকে কোনোদিনও ভালোবাসনি বলো, তাই তো আমাকে একা করে দিয়ে চলে গিয়েছিলে। কৃষ্ণেন্দুর কথায় শ্রেয়া বুঝতে পারল কৃষ্ণেন্দুর অভিমান হয়েছে, আর সেটা হয় স্বাভাবিক, কারণ সত্যি তো শ্রেয়া কৃষ্ণেন্দুকে না জানিয়ে তাকে একা করে দিয়ে চলে এসেছিল। তাই শ্রেয়াও কাঁদতে কাঁদতে বলে উঠল, আমাকে তুমি ক্ষমা করে দিও। সেদিন ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলি। তারপর আমার মনে হয় যে তোমার সাথে যোগাযোগ করলে তুমি আমাকে কোনোদিন তোমার থেকে আলাদা হতে দেবে না, হয়তো আমাকে বিয়ে করে নিতে। কিন্তু আমি তোমার কাছে দয়ের মানুষ হয়ে থাকতে চাইনি, তাই আর যোগাযোগ রাখিনি। কথাটি শুনেই কৃষ্ণেন্দু শ্রেয়াকে বলে উঠল, আমি তোমায় ভালোবাসতাম শ্রেয়া, সেখানে দাঁড়িয়ে দয়া করার কথা কোথা থেকে আসছে? তুমি আমার ভালোবাসা কোনোদিনও বুঝতে পারোনি, কোনোদিনও না। এ কথা বলে কৃষ্ণেন্দু চোখের জল মুছে নিয়ে কেবিন থেকে বেরিয়ে চলে যায়। শ্রেয়া তা দেখে কাঁদতেই থাকে, কিন্তু কৃষ্ণেন্দু আর ফিরে আসে না। রাত হয়ে যায়, তাও কৃষ্ণেন্দু ফিরে আসে না। এদিকে শ্রেয়া কৃষ্ণেন্দুর ফিরে আসা না দেখে খুবই চিন্তিত হতে থাকে। শেষে যখন কৃষ্ণেন্দু এলো না, তখন শ্রেয়া নিজেই হাসপাতাল থেকে ছুটি নিয়ে কৃষ্ণেন্দুর বাড়িতে চলে আসে। কৃষ্ণেন্দুর বাড়িতে এসে দেখে দরজা খোলা আছে, কিন্তু এত রাতে দরজা খোলা দেখে শ্রেয়ার মনে ভয় হলো। তাই আস্তে আস্তে পা ফেলে ঘরের ভেতর প্রবেশ করলো। ঘরের চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারের মধ্যে শ্রেয়া বেশ অনেকটাই ভয় হতে লাগলো, কিন্তু তাও মনে সাহস সঞ্চয় করে ঘরের মধ্যে আস্তে করে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর শ্রেয়া কোনো কিছুর সাথে পা লেগে নিচে পড়ে যায়, আর তখন সে খুব ভয় পেয়ে যায়। তারপর শ্রেয়া কে কে বলে চিৎকার করতে থাকে, কেউ কোনো উত্তর দেয় না। তাই আবার শ্রেয়া নিজেই উঠে দাঁড়ায় এবং আলো জ্বালানোর ব্যবস্থা করে। কারেন্টের সুইচ অন করতেই ঘরের আলো জ্বলে ওঠে, আর তা দেখেই কৃষ্ণেন্দু বলে উঠল, কে কে আলো জ্বালালো? বন্ধ করো আলো, আমার আলোটা একেবারেই ভালো লাগছে না, অন্ধকার করে দাও। আমার জীবনটাই তো অন্ধকারে ছেয়ে গেছে। বন্ধ করো আলো, কি বললাম কানে শুনতে পাচ্ছ না? বন্ধ করো আলো। কৃষ্ণেন্দু এইভাবে কথা বলছে দেখে শ্রেয়া খুব অবাক হয়। আর তখন কৃষ্ণেন্দুর সামনে এসে শ্রেয়া বুঝতে পারে কৃষ্ণেন্দু প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্কস করেছে, তাই তার সঙ্গে এমনভাবে কথা বলছে। সামনে এগিয়ে এসে শ্রেয়া বলে উঠল, তুমি এসব কি করছো কৃষ্ণ? আর এভাবে কথা বলছো কেন? তুমি ড্রিঙ্ক করেছো? তুমি তো কোনোদিন ড্রিঙ্ক করো না, তাহলে কেন খেয়েছো? কানের কাছে এত চিৎকার শুনতে পেয়ে কৃষ্ণেন্দু মিটমিট করে নিজের চোখ খোলার চেষ্টা করে। তারপর ঘাড় উপরের দিকে তুলে দেখার চেষ্টা করলো কে আছে তার ঘরে। তখন শ্রেয়াকে আবছা দেখে বলে উঠল, তুমি কেন এসেছো আমার বাড়িতে? চলে যাও, চলে যাও বলছি। তুমি তো অনেকদিন আগেই আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তাহলে আবার কেন ফিরে এসেছো? আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না,
চলে যাও বলছি। এই বলে কৃষ্ণেন্দু উঠে দাঁড়াতে গেলে আবার পড়ে যেতে গেল এবং শ্রেয়া কৃষ্ণেন্দুকে ধরারও চেষ্টা করে, কিন্তু কৃষ্ণেন্দু মানা করে। নিজের পায়ে কৃষ্ণেন্দু দাঁড়াতে পারছে না, তাই বাধ্য হয়ে কৃষ্ণেন্দুকে ধরতে গেলে কৃষ্ণেন্দু আবার শ্রেয়াকে দূরে সরিয়ে বলে উঠল, এই একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, দূরে যাও, দূরে যাও বলছি। আমি আর নিতে পারছি না। তুমি আমাকে একটু ভালোবাসোনি, কোনোদিনও ভালোবাসোনি, তাই আমাকে ছেড়ে তুমি চলে যেতে পেরেছিলে। তুমি জানো তোমার চলে যাওয়ার পর আমার অবস্থা কি হয়েছিল? আগে তো আমি তোমাকে কোনোদিনও দেখিনি, কিভাবে খুঁজবো আমি সেটাও বুঝতে পারছিলাম না। তোমার সাথে আমি যোগাযোগ করতে না পেরে আমার আমার কি অবস্থা হয়েছিল তুমি সেটা জানবে না। দিন দিন তোমার কথা ভেবে আমি পাগল হয়ে উঠেছিলাম, কিছু ভালো লাগছিল না। আর কিছুদিন ওরকম ভাবেই থাকলে হয়তো আমি 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 সত্যি পাগল হয়ে যেতাম। কেউ ভালো না, কেউ না, তুমি ভালো না, দিশাও ভালো না, আমার কাউকে লাগবে না। চলে যাও, চলে যাও আমার কাছ থেকে, বেরিয়ে যাও বলছি আমার বাড়ির থেকে। এই কথা বলে কৃষ্ণেন্দু শ্রেয়াকে বেরিয়ে যেতে বলেই আবারও মাটিতে পড়ে যায়। তখন শ্রেয়া কোনো রকম কৃষ্ণেন্দুকে তুলে তার ঘরে শুয়ায়। তারপর সারা রাত শ্রেয়া কৃষ্ণেন্দুর কাছে বসে থাকে। সকাল হতেই কৃষ্ণেন্দুর ঘুম থেকে উঠে শ্রেয়াকে তার পাশে বসে থাকতে দেখে, কিন্তু তখন কৃষ্ণেন্দু কিছু বলল না। চুপি চুপি বিছানা থেকে উঠার চেষ্টা করতেই শ্রেয়া ঘুম ভেঙে যায়। তখন শ্রেয়া বলে উঠল, কোথায় যাচ্ছ তুমি? সেটা আমার ব্যাপার, আমি দেখে নেব। আর তুমি এখানে আমার বাড়িতে কি করছো? তোমাকে আমি কাল রাতে চলে যেতে বলেছিলাম, তুমি বাড়ি যাওনি কেন? বাড়ি চলে যাও। আর আমার কথা ভাবা বন্ধ করো। আমাকে নিয়ে ভাবা তো তুমি অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছিলে, তাই আর আমার কথা ভাবতে হবে না, শুধু তোমাকে নিয়ে ভাবো। আর বাড়ি যাও, আমি আমাকে ঠিক সামলে নিতে পারবো। এতগুলো বছর যখন সামলে নিতে পেরেছি, তখন আগেও আমি নিজেকে সামলে নিতে পারবো। তোমার দরকার নেই আমার। কথাগুলো শুনে শ্রেয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। শ্রেয়ার চোখের জল দেখে কৃষ্ণেন্দু আর কিছু বলল না। তখন শ্রেয়া কৃষ্ণেন্দুর কাছে এসে কানে হাত দিয়ে হাঁটুর ভর দিয়ে বলে উঠল, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি সত্যি তোমায় ভালোবেসেছিলাম, হয়তো এখনও ভালোবাসি, কিন্তু আমি ভেবেছিলাম আমার এই অবস্থার জন্য সবাই আমাকে বোঝা ভাববে, আর আমি কারোর কাছে বোঝা হয়ে থাকতে চাইনি। হ্যাঁ, আমি অন্যায় করেছি, আমি মানছি আমি অন্যায় করেছি। তার শাস্তি তুমি আমায় দাও, কিন্তু তুমি আমাকে দূরে করে দিও না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না। আমি কান ধরে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমায় যা শাস্তি দিতে চাও দিতে পারো, কিন্তু আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিও না। আমি মরেই যাব। কথাগুলো বলতে বলতে শ্রেয়া আরও কাঁদতে শুরু করলো। আর শ্রেয়ার চোখের জল দেখে কৃষ্ণেন্দু আর নিজেকে শক্ত করে রাখতে পারল না। শ্রেয়াকে মাটি থেকে তুলে দাঁড়া করিয়ে কৃষ্ণেন্দু শ্রেয়াকে জড়িয়ে ধরল, আর তখনই বলে উঠল, আমিও তোমাকে ভালোবাসি শ্রেয়া। হ্যাঁ, আমি বিয়ে করেছিলাম, কিন্তু কোনো দিনও তোমায় আমি ভুলে যাইনি। তারপর তুমি আমার জীবনে আবার এক অচেনা মানুষ হয়ে এসেছো, কিন্তু বারে বারে তোমাকে দেখলে আমার সেই শ্রেয়া পরীর কথাই মনে পড়তো। কিন্তু জানি না কেন তোমাকে আমি সেই শ্রেয়ার মতো করেই ভালোবাসতে শুরু করেছিলাম। আমি চেয়েছিলাম আমার শ্রেয়া পরীকে হারিয়ে ফেললেও তোমাকে হারাতে চাইনি, তাই আমি তোমাকে আমার সাথে বেঁধে ফেলতে চেয়েছিলাম। কথা দাও, তুমি আমাকে ছেড়ে আর কোনোদিনও কোথাও যাবে না। শ্রেয়া তখনও কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে উঠল। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। তারপর কৃষ্ণেন্দু আর শ্রেয়া দুজনে দুজনকে জড়িয়ে ধরলো। এইভাবে দিন কাটতে লাগলো। এরই মধ্যে একদিন কৃষ্ণেন্দুর কোম্পানি দিল্লির সেরা বিজনেসম্যানের সম্মান পায়। বড় বড় নিউজ পেপার, টিভি চ্যানেলে কৃষ্ণেন্দুকে দেখানো হয়। সেখানেই কৃষ্ণেন্দু জানায় যে কৃষ্ণেন্দু খুব শীঘ্রই বিয়ে করছে, আর সেটা দেখে দিশার খুব হিংসা হয়। দিশা মনে মনে ঠিক করে যে সে কিছুতেই এই বিয়েটা হতে দিবে না। তখন দিশা অনেক খোঁজ খবর নেওয়ার পর জানতে পারে শ্রেয়ার ব্যাপারে। তারপর একদিন দিশা শ্রেয়াকে ফোন করে আর তার আর কৃষ্ণেন্দুর ব্যাপারে নানান আজে বাজে কথা বলতে থাকে, কিন্তু সব শুনে উল্টো শ্রেয়া দিশাকেই কথা শুনিয়ে দেয়। দিশা বুঝতে পারে যে এইভাবে তাদের বিয়ে আটকানো যাবে না, তাই দিশা অন্য রাস্তা অবলম্বন করার চেষ্টা করে। কিন্তু শ্রেয়া দিশার কথা কৃষ্ণেন্দুকে বলে দিল। কৃষ্ণেন্দু দিশাকে আবার সাবধান করে আর বলে, তুমি যদি এইসব করা বন্ধ না করো তাহলে আমি নীরবকে সব বলে দেব। তখন তোমার
একুল ওকুল 2 গুলি যাবে। একবার ভেবে দেখতে পারো। কৃষ্ণেন্দুর কথা শুনে বুঝতে পারে আর কোনোভাবেই তাদের বিয়ে আটকানো সম্ভব নয়, তাই আর দিশা কোনো বাধার সৃষ্টি করে না। এরপর শ্রেয়া আর কৃষ্ণেন্দুর বিয়ে হয়ে যায়। রং নাম্বারে শ্রেয়ার সাথে কৃষ্ণেন্দুর পরিচয় হয়েছিল, আস্তে আস্তে বন্ধুত্ব হয়, তারপর তারা দুজনেই ভালোবাসতে শুরু করে। কিন্তু শ্রেয়া আর কৃষ্ণেন্দু দুজনকে কোনোদিনও দেখেনি। তার প্রধান কারণ ছিল তারা দুজনই ভেবেছিল প্রথমবার যেদিন দেখা করতে আসবে সেদিনই তারা দুজনকে দেখবে, তার আগে না। কিন্তু যেদিন ঠিক করে যে তারা দেখা করবে সেদিনই শ্রেয়া কফি হাউসে কৃষ্ণেন্দুর জন্য অপেক্ষা করছিল। কৃষ্ণেন্দু তখন আসেনি, আর তখনই কফি হাউসে আগুন লেগে গেল। শ্রেয়া আর কৃষ্ণেন্দু আলাদা হয়ে যায়। তারপর বহু বছর পর আবার তারা একসাথে হয়েছে, নতুন করে দুজনকে ভালোবেসেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।